ঘটনাটি আমার পরিচিত একজন হুজুরের। তার নাম আমি অনেক শুনেছি, তবে এর আগে আমি এই বিষয়ে কোনো কথা বলিনি। আমি তার আসল নামটা বললেও তার বাকি কোনো ঠিকানা বা তথ্য শেয়ার করছি না, কারণ এই সব কাজ তিনি আলাদা করে থাকেন। তার নাম ইব্রাহিম হুজুর, পুরো নাম ইব্রাহিম আল আসওয়ারি। সবাই তাকে এলাকায় রাগে হুজুর বলে আখ্যা দেয়। আসলে তিনি একজন মাদ্রাসার শিক্ষক, পাশাপাশি তিনি এই কাজ করেন। তার কাছে বেশিরভাগ কাজ হয়ে যায় একজন পছন্দের ছাত্র দিয়ে। সেই ছাত্র যদি তাকে কোনো কাজে বাধা দেয় তাহলে তিনি সে কাজে আগায় না। একদিন সেই ছাত্রের মাধ্যমে ইব্রাহিম হুজুরের কাছে একটি কাজ আসে, যেই কাজ ইব্রাহিম হুজুর নিজের ইচ্ছার বাইরে গিয়ে শুধু সেই ছাত্রের মুখের দিকে তাকিয়ে করতে রাজি হয়। ইব্রাহিম হুজুরের সেই ছাত্র হন্তদন্ত হয়ে হুজুরের কাছে ছুটে আসে। হুজুর তার এমন পেরেশানির কথা জিজ্ঞেস করলে সেই ছাত্র বলে, হুজুর, আমার এক সহপাঠী যার সাথে আমি এই জায়গায় আগে পড়াশোনা করেছি, সে আজ মহাবিপদে, তার সাথে পরিবারও। হুজুর, আমি জানি আপনি চেষ্টা করলে সে বাঁচবে, একমাত্র আপনিই ভরসা। ইব্রাহিম হুজুর বলে, দেখো, তোমাকে আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ, আমি তো তার একটা উসিলা। যাই হোক, বলো কি হয়েছে তোমার সহপাঠীর। ছাত্র বলল, হুজুর, আমি যা শুনেছি তাই আপনার জন্য যথেষ্ট নয়, তাই আমি আপনাকে না জিজ্ঞেস করি আজ সন্ধ্যায় আমার সেই সহপাঠীর বাবাকে এখানে আসতে বলেছি। ইব্রাহিম হুজুর বলে, ঠিক আছে, তবে যেন এশার নামাজের পর আসে। ঠিক আছে। তো নামাজের পর সেই ছাত্রের সাথে একজন মাঝ বয়সের লোক আসে। এরপর সে বলতে থাকে তার সমস্যার কথা। তিনি যেভাবে বলে যে তার নাম আব্দুর রহমান, তার তৃতীয় সন্তান আব্দুল মাজেদ। মাজেদ বাড়ির সবার খুব আদরের ছোট ছেলে এবং সব থেকে আদরের। তিনি পেশায় একজন এলাকার মসজিদের ইমাম। আল্লাহর রহমতে তাদেরকে সবার খুবই সম্মান আছে। তিনি যেহেতু পেশায় ইমাম, এলাকার বিভিন্ন কাজে তাকে ডেকে নেওয়া হতো। কাউকে জিন ধরলে, কারো উপর আসর করলে, কেউ ভয় পেলে ডেকে নিয়ে যেত। আল্লাহর কালাম পরে ফু দেয়াই তার কাজ। তিনি কোনো বড় মাপের কবিরাজ নয়, কিন্তু তারপরও একটা সময় কবিরাজ ইমাম বলে ডাকা শুরু করে, যা আমার তার একবারই পছন্দ নয়। তিনি সবসময় চাইতেন তিনি যেন একজন ইমাম হিসেবেই সম্মান পান, তবে তাকে কবিরাজ নামেই সবাই এলাকায় বেশি প্রাধান্য দেওয়া শুরু করে। তো তিনি যখন বাজারের দিকে যেতেন তখন লোকজন প্রায় সময় তাকে দেখে বলতো, কবিরাজ আসছে, ওই দোকানদার হনো, কবিরাজ যাই খাইতে দেয় তাই দাও। এইসব নিতান্তই তার অপছন্দ ছিল। মানে এলাকায় তার সম্মান ছিল, কিন্তু কবিরাজ হিসাবে। তো মাজেদ তার সাথে প্রায় সময় বাজারে যেত। তাকেও সবাই কবিরাজের ছেলে বলে আদর করতো, বিভিন্ন জিনিস খেতে দিত। তিনি বেশ কয়েকবার মানা করলে এলাকাবাসী বলতো এটা নাকি তাদের ভালোবাসা, কিন্তু তিনি জানতেন না মাজেদের ভেতরে একটা আগ্রহ কাজ করে, তার মতো রাগ রোগী দেখার। সে মনে মনে চাইতো সেও কবিরাজ হবে, বাবার মতো নাম করবে। বাবার মতো কেন, বাবার থেকেও বেশি লোক আসবে, তাকে বেশি লোক চিনবে। তাই বাসায় খুব জেদ ধরা শুরু করে বাবার সাথে সকল কাজে যাওয়ার জন্য। কিন্তু তিনি এইসব একেবারেই পছন্দ করতেন না, কাউকে তিনি নিতে যেতে চেতেন না। তো যেদিন প্রথম বাসায় এসব বলছিল সেদিন তিনি তাকে বেশ মেরেছিলেন। সেই মার খেয়ে 5 দিন মাজেদের গায়ে জ্বর ছিল। তার মার দেখে তার বড় ছেলে ভয় পেয়ে গেছিল। সুস্থ হওয়ার পর মাজেদকে তার মেজ ছেলে কয়েকবার বোঝানোর চেষ্টা করে যে এসব আমাদের শেখার দরকার নেই, আমরা মাদ্রাসায় যাব, বড় আলেম হব, সেই টার্গেট করি, সবাই আমাদের চিনবে, এটাই তো। তবে মাজেদের মাথায় ছিল কবিরাজ হওয়ার স্বপ্ন। সে যেমন আদরের তেমন নাছোড়বান্দা। সেই মুহূর্তে ভালো মন্দ কারো কথা শোনার মতো মনোমানসিকতা ছিল না। তো সেই আব্দুর রহমানের হাতে বেশ কয়েকবার মার খাওয়ার পর যখন ওই ছেলের মাজেদের মা দেখলো যে ওর মধ্যে সেই জিদ এখনও কাজ করে, তখন ওর মা মাজা আব্দুর রহমান সাহেবের স্ত্রী নিরুপায় হয়ে তার কাছে আসে এবং বলে যে আমাকে যেন 2-1 দিনের সাথে করে নিয়ে যাই। আব্দুর রহমান বলে যে তাকে, আমার স্ত্রী বলে যে ওখানে যেন নিয়ে যেতে হয় আর কি। তিনি বলে যে এটা আমার বেশ রাগ হয়, আমার এত বছর বয়সে আমি কখনো আমার স্ত্রীর সাথে রাগ করে বলিনি ওই দিন ছাড়া। তোর দাদিও বলে যে ছোট মানুষ একটা বায়না ধরতে নিয়ে যা, 1-2 বার গেলে ভয়ে আর যেতে যাবে না, আর 2-1 বার গেলে তো কেউ কবিরাজ হয়ে যায় না।
তিনি ব্যাপারটা দুই একবার নিয়ে যাওয়া নয়, ব্যাপারটা হচ্ছে ভুল পথে পা বাড়াতে সাহায্য করছে। তো তিনি বলে যে মনে রাখো একদিন এই ছেলে কিন্তু সব ধ্বংসের কারণ হবে। তো তিনি তার ভাষ্য মতে যে তিনি ভবিষ্যৎ দেখতে পারেন না, তিনি জানেন আল্লাহ এই শক্তি কাউকে দেননি, তবে এটা তিনি জানেন এবং তিনি জানেন দেখেই জানেন যে এটা বেশ খারাপ কিছুই হবে। সেটাই হয়েছে। আর আজ তিনি এইখানে তার সামনে মানে হুজুরের সামনে বসে আছে। যাই হোক, সেদিনের কথার পর 2-3 দিন আর কোনো কাজ আসেনি। হঠাৎ একদিন মঙ্গলবার এক বাড়ি থেকে খবর আসে সেই বাড়ির নতুন বইয়ের উপর কোনো কিছু ভর করেছে। এলাকাবাসী নাকি তাকে বেঁধে রেখেছে। এক লোক দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে বাবাকে ডাকা শুরু করে, কবিরাজ সাহেব, ও কবিরাজ সাহেব বাড়িতে আসেননি? লতিফের ভূতের বউরে তো ভূতে ধরছে, চলেন আমার লগে। আমি পাঞ্জাবিটা হাতে করে ঘর থেকে বের হতে থাকি। এমন সময় মাজেদ সামনে এসে হাজির, আর সেই আগের মতো শুরু করে, আমি যাবো, আমারে লইয়া যাও। ইচ্ছা না থাকলে বাবা তাড়াহুড়ায় চোখ গরম অবস্থায় বাবাকে বলে চল। তো তিনি তো খুশি, মাজেদ তো খুশি, পায়ে জুতা না পরেই বাবার পিছু পিছু লতিফ চাচার বাড়িতে দিকে চলে যেতে থাকে। লতিফ চাচার বাড়িতে গিয়ে দেখে একটা 22-25 বছরের মেয়েকে খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। মেয়েটা কেমন যেন মাটি কামড়াচ্ছিল। মাজেদকে সেই বাড়ির এক কোনায় দাঁড় করিয়ে আমি ঘরে ঢুকিয়ে মেয়েটার মাথায় হাত দিয়ে বিসমিল্লাহ বলে কিছু আয়াত পড়া শুরু করলাম। লক্ষ্য করলাম মাজেদ দূর থেকে খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। একটা সময় মেয়ের ডান হাতের ছোট আঙ্গুল ধরে টিপ দেয়াতে মেয়েটা চিৎকার শুরু করলো। এরপর আর কি যা আপনারা সব সময় জানেন, তর্কাতর্কি আর একটা সময় চলে যাওয়া। আমার এসব দেখে মাজেদ খুব উৎসাহের সাথে আমার দিকে তাকিয়ে হাসি দেয়। এরপর আমি সেই বউটাকে একটা দোয়া পড়তে বলে আর কিছু কাজ করতে বলে বাড়ির দিকে রওনা দিই। মাজেদ আমার সাথে রাস্তায় হাঁটছিল। গত 2 সপ্তাহ আগে মাজেদের মুখে যা শুনি, মাজেদ যখন তার বাবার সাথে সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল, রাস্তার অপর পাশ থেকে আসা একটা লোক দেখতে পায়। খুব সুন্দর চেহারা, কালো রঙের কাবুলি পরা, হাতে একটা গাছের শুকনা ডাল, মনে হচ্ছিল কোনো আফগানি লোক। সেই লোকটা মাজেদের দিকে তাকিয়ে হাসতে হাসতে পাশ কাটিয়ে চলে গেল। মাজেদ তার বাবার সাথে বাসায় চলে আসে। আস্তে আস্তে মাজেদ তার বাবার সাথে এরকম অনেক কাজে আসা যাওয়া শুরু করে। একটা সময় এমন মাজেদের বাবাও তার সাথে তাকে নিজে থেকেই ডেকে নিয়ে যেত। মাঝে মাঝে রহমান সাহেবের কাছে কাজ আসলে আগে মাজেদকে পাঠাতো, তারপর মাজেদ সব কিছু জেনে এসে নিজ থেকে আব্দুর রহমান সাহেবকে বললে তখন সেইভাবে সে প্রস্তুতি নিয়ে সেখানে যেত। মাজেদ যেত রহমান সাহেবের সাথে। এমন একদিন কয়েক গ্রাম দূরে একটা কাজ আসে। রহমান সাহেব অসুস্থ থাকে। এবার তিনি মাজেদকে একা যেতে বলে এবং তার মেজ ছেলেকে নিয়ে যেতে বলে। আর এটাও বলে যদি অবস্থার অবনতি দেখে তখন যেন আল্লাহর নামে সব কিছু করে। তো মাজেদ তার মেজ ভাইকে নিয়ে রওনা দেয়। বাড়িতে খবর দিতে আসা সেই লোকের সাথে প্রায় 40 মিনিট হেঁটে তারা সেই জায়গায় পৌঁছায়। সেখানে কয়েকজন লোকের ভিড় দেখে তারা। সেই ভিড়ে মাজেদ আফগানি সেই লোকটাকে দেখতে পায়। প্রথম দিন যেই বউটার বাড়ি গিয়েছিল কাজ করতে, সেই লোকটা ভিড়ের মধ্য থেকে এক অপলক দৃষ্টিতে মাজেদের দিকে তাকিয়েছিল। মাজেদ তেমন ভ্রুক্ষেপ না করে সোজা চলে যায় রোগীর আত্মীয়ের কাছে, জানতে চায় মূল সমস্যা কি। রোগীর মা বলে, ওই যে দেখছো আমার ছেলে, ওর নাম শাহাবুদ্দিন। ওই প্রত্যেক দিন রাতে চিল্লায় আর খালি কয় আমারে মাংস দে, আমারে মাংস দে। আমি তো বাপ মনে করছিলাম ওর মাংস খাইতে মন চাইতেছে তাই এমন করে। পরের দিন মাংস রাইন্দা দিছি ওরে। আমার পোলায় আমারে গাইল দিয়া কইল, আরে আমি কি ওই মাংস খাবো, আমারে কাঁচা মাংস দে, দে আমারে কাঁচা মাংস দে। আমার না অনেক খিদা, আমি অনেক দিন ধইরা খাই না, মাংস দে তাড়াতাড়ি, নইলে তরে খাইছি। এই কথা কইয়াই আমার পলায় আমার দিকে তারায় তাই রাহে। এরপর আমি চিৎকুর দিলে সবাই আয়া ওরে বাইন্দা রাখে। এসব বলেই সেই মহিলাকে ভয়ে কাঁপতে থাকে এবং কাঁদতে থাকে। মাজেদ ঘরের ভেতর যায়। মাজেদ লক্ষ্য করছিল তার মেজো ভাই একটু ভয় পাচ্ছিল। তাও রহমান সাহেবের কথা অনুযায়ী সেই মাজেদের সাথে থাকার চেষ্টা করে। মাজেদও ঘরের ভেতর ঢুকে দেখার চেষ্টা করে, দেখে ঘরের বেহাল অবস্থা। সেখান থেকে একটা মধ্যবয়সী ছেলেকে বেঁধে রাখা হয়েছে। মাজেদ তার সামনে যেতেই সে মাজেদকে বলে, আইসো, কবিরাজের পোলা আইসো। আরে আমি তো তরেই খুঁজতেছিলাম, এদিকে আয়। মাজেদ কাছে যেতেই সে মাজেদকে বলে, আরে কাছে আয়, তোর সাথে গোপন কথা আছে।
আরে দাঁড়া দাঁড়া, তোর সাথে তো দেখি আজ কবিরাজের বিদ্যুৎ পোলাটাও আইছে রে, সেই দিন তোরে দেখি নাই। তো মাজেদ বলে, কোন দিন? ওই যে ওই দিন, ওই নতুন বিয়াইত্তা বাড়িতে আমাকে জোরে জোরে তারালি মনে আছে? সেদিনের সেই বাচ্চা ছেলে আজ আমার সামনে দাঁড়াইয়া আছে। কত সাহস তোর! কিরে, তুইও কি কবিরাজ হবি? তাইলে আমার অনুসারী হইয়া যা, আমি তোরে সব কিছু দিতে পারুম, সব, কিন্তু আমার কথার বাইরে যাওন যাইব না। মাজেদ সেখানে বসে শাহাবুদ্দিনের ভেতরে থাকা জিনের কথা শুনছিল। কি বলবে কি করবে ভেবে পাচ্ছিল না। প্রথম আজ একা একা কাজে এসছে মাজেদ, আর আজই বুঝতে পারছে না কি করবে। যেন এক মোহতে পড়ে যাচ্ছে, নড়তে পারছে না, মোহটা মনে হয় আঁকড়ে ধরেছে। মাজেদের অবস্থার বেগতিক অবস্থা দেখে কখন যে মেজভাই বাড়ির দিকে দৌড় দিয়েছে বলতে পারে না মাজেদ। একটা সময় যখন মাজেদ সম্পূর্ণ ওর দখলে চলে যাচ্ছে, ঠিক তখনই রহমান পিছন থেকে উঠে এসে উচ্চস্বরে সূরা ইখলাস পড়া শুরু করলো। হঠাৎ যেন আমি উঁচু কোনো দালান থেকে পড়ে আমার ঘুম ভাঙল। মাজেদ ভাবলো তার বাবা এত তাড়াতাড়ি কোত্থেকে আসছে। মাজেদ রহমান সাহেবের দিকে তাকাতেই রহমান সাহেব এক হ্যাচকা টান দিয়ে তার দিকে নিয়ে গেল, আর শাহাবুদ্দিনের মাথায় হাত বুলিয়ে সূরা চালিয়ে যেতে থাকলো। মাজেদ চুপ করে রহমান সাহেবের পেছন দাঁড়িয়ে রয়েছ। সেদিনের মতো সব কাজ শেষ হলে মাজেদ রহমান সাহেবের সাথে বাড়ি ফিরে আসে। রহমান সাহেব বাড়িতে এসে মাজেদকে সেদিনের মতো কিছু না বলল, পরে মাজেদের সাথে বেশ রাগারাগি করে। এর কয়েকদিন পর মাজেদ মাদ্রাসা চলে যায় পরীক্ষার জন্য। মাজেদকে সবাই ছোট কবিরাজ বলে ডাকা শুরু করে। তবে মাজেদের একটা শিক্ষক ছিল যে এসব একদম পছন্দ করত না। তিনি সবসময় চাইতো এইসব সমস্যার সমাধান রুকাইয়া করার মাধ্যমে। মাদ্রাসায় মাজেদ তেমন খেলাধুলা করতো না, একা একা থাকতো। গাছের কোণে কয়েকদিন যাবৎ দেখতে পায় সেই কাবুলিওয়ালাকে। দূর থেকে মাজেদ দেখে এবং হাসে। তো মিষ্টি চেহারা। মাজেদ লক্ষ্য করে সে যখনই তার কবিরাজির কাজের কথা চিন্তা করে তখনই তাকে দেখতে পায়। একটা সময় মাজেদ তার সামনে যেতে চাইলেও দূর থেকে সে মাজেদকে ইশারা দেয়। মাজেদ আর সামনে যেতে চায় না। মাজেদও তেমন একটা পাত্তা দিচ্ছিল না, যায়ও না তার দিকে, নিজের মতো সময় কাটাতে থাকে। পরীক্ষা শেষ করে মাজেদ আবার বাড়ির দিকে ফিরে আসে, কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো উপায়ে মাজেদের সামনে সেই কাবুলিওয়ালা আসতো। মাজেদ বুঝতে পারেনি সেই কাবুলিওয়ালা তার জীবনের সব সুখ কেড়ে নেবে। একদিন গ্রামের বাইরে যাচ্ছিল মাজেদ। রাস্তা দিয়ে হাঁটার সময় মাজেদ দেখতে পায় সেই কাবুলি পরা লোকটা একজন বৃদ্ধ লোককে রাস্তায় ফেলে হাতে থাকা গাছের গুড়িটা দিয়ে বেধড়ক পেটাচ্ছে। প্রথমে দেখে না দেখার ভান করলেও পরে খুব খারাপ লাগতে থাকে বৃদ্ধটার জন্য। দৌড়ে ছুটে যায় মাজেদ। সেখানে মাজেদ গিয়ে বাধা দিলেই সেই বৃদ্ধ মারের ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর কাবুলিওয়ালার লোকটা রাগান্বিত চোখে মাজেদের দিকে তাকিয়ে বলতে লাগলো, ওই তুমি এটা কি করলা? ওরে অনেক কষ্টে ধরছিলাম, তুমি আমার এতদিনের কষ্ট মাটি করে দিলা। মাজেদ ভাবলো লোকটা কি পাগল নাকি, একটা বৃদ্ধকে ধরতে নাকি এত কষ্ট হয়েছে। বলে, কি সে? হঠাৎ মনের অজান্তে বলে ওঠে, আরে ধুর রাখে না আপনার কথা, এই বৃদ্ধ লোক মেরে আপনার কি আসবে যাবে, পারলে নিজের মতো শক্তিশালী কাউকে গিয়ে মারেন। লোকটা মাজেদের কথা শুনে হেসে ফেলে। পরে বলে, ভালোই তো বলতে পারো, তো যাচ্ছ কই? মাজেদ বলে, পাশের গ্রামে। কাবুলিওয়ালা বলে, ওই গ্রামের তো একটা বাজারের পাশে মন্দির আছে, তুমি যাও সেই জায়গায়। মাজেদ বলে, আরে মিয়া, আরে আমি মাদ্রাসার ছাত্র, মন্দিরে যাবো কেন? খায় দেয় কাম নাই নাকি আমার? যান তো, যান, আপনার কাজে যান। তো কাবুলিওয়ালা, আরে চলোই তো, এই বলে মাজেদের হাত ধরে হ্যাচকা টান দিল। মনে হচ্ছে কোনো এক মহাশক্তিশালী লোক মাজেদকে টেনে নিয়ে যাচ্ছে। মাজেদ বাচ্চাদের মতো লাফালাফি করছিল, যাব না, আমি যাব না, আরে ভাই ছাড়েন তো, ধুর ছাড়েন। তো মাজেদের চেঁচামেচি দেখে একটা সময় সেই লোকটা মাজেদকে একটা ধমক দেয়। এমন উচ্চ স্বরের ধমক মাজেদ আগে কখনো শোনেনি। ভয়ে চুপ করে রইল। মিনিট 10 হেঁটে মাজেদকে নিয়ে এসে পৌঁছালো সেই বাজারের পাশের মন্দিরে। অবাক করার বিষয় লক্ষ্য করলো মাজেদ, এই বাজারে মাজেদ অনেকবার এসছে, অনেকবার এই মন্দিরের পাশ দিয়ে গেছে, তবে আজ মন্দিরে কেউ নেই। মাজেদ আর সেই কাবুলিওয়ালা। মাজেদ দেখে দূর থেকে এক পুরোহিত মন্ত্র পড়ছে, মনে হচ্ছে এক মধুর কণ্ঠে কেউ কিছু পড়ছিল।
নিজের ভেতর থেকে একটা আকাঙ্ক্ষা জাগলো আরও শোনার, কিন্তু বেশিক্ষণ হলো না। পুরোহিতের মন্ত্র পড়া শেষ। মাজেদের দিকে এগিয়ে এসে তার মাথার উপর ফুল ছিটিয়ে দিয়ে কপালে একটা তিলক লাগিয়ে দিয়ে বলল, আজ থেকে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। মনোমুগ্ধকর হয়ে অবস্থা সেই তাকিয়ে আছে মাজেদ সেই লোকের দিকে। হাতটা আবারও ধরে মন্দিরের শেষ কোণায় নিয়ে গেল মাজেদকে, সেই কাবুলিওয়ালা। সেখানে একটি দেবীর মূর্তি আছে। মাজেদ দেখে সেই কাবুলিওয়ালা সেই মূর্তিকে সিজদার মতো করে সম্মান করল। বুঝতে বাকি রইল না সেই কাবুলিওয়ালা একজন হিন্দু ধর্মাবলম্বীর কোনো কেউ হবে। হঠাৎ ঘোর ভাঙল মাজেদের। নিজেকে সেই মন্দিরে এখন আর তার ভালো লাগছে না। দ্রুত বের হয়ে আসলো, বাজারের কাজ না করেই বাড়ি ফিরে আসলো। এরপর হঠাৎ করেই মোড় নিল মাজেদের জীবনটা ডিফারেন্টভাবে। এখন আর তার কবিরাজি ভালো লাগে না। কেন জানি সে নিজের অজান্তেই মাঝে মাঝে সেই মন্দিরে যাওয়া শুরু করে। নিজের মধ্যে একটা পরিবর্তন খুঁজে পাচ্ছিল, নিজেই সেটা সে স্পষ্ট বুঝতে পারছে। প্রায় সময় মাজেদ যে মন্দিরে প্রবেশ করত, সেই মুহূর্তে পুরো পরিবেশটা কেমন ঠান্ডা হয়ে যেত। একা একা মন্দিরের দেয়ালে বসে থাকা মাজেদের মধ্যে একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। মাদ্রাসার ছাত্র হিসেবে আগের মতো যে পাঞ্জাবি পরতো, সেই পাঞ্জাবি কাবলি পরতে ভালো লাগতো না। মাঝে মাঝে মন্দিরে যেত, আবার ঘরে ফিরে আসতো। ঘরে যতক্ষণ থাকে মন্দিরের কথাই ভাবে। একদিন শুক্রবার জুম্মার নামাজের জন্য বের হয়ে মসজিদে না যেয়ে সে সরাসরি মন্দিরে যায়। প্রতিবারের মতো কেউ নেই মন্দিরে। তবে আজ কাবুলিওয়ালা অন্য এক বেশে, লাল একটা কাপড় লুঙ্গির মতো পরা, আর সেই রকম একটা কাপড় গায়ে পেঁচানো। বেশ লাগছে আজ তাকে। মাজেদ হা করে তার দিকে তাকিয়ে রইল। সে একটা আগুনের সামনে বসে মন্ত্র পড়ছে। মাজেদকে দেখে সে একটা ইশারা করলো যাতে মাজেদ তার দিকে যায়, এইদিকে আসো টাইপের। তার ইশারা পেয়ে মাজেদের দেহ যেন নিচ থেকেই চলা শুরু করলো। মাজেদ এগিয়ে এলো তার দিকে একটা পুতুলের মতো। সে মাজেদকে ইশারা করলো সেই আগুনের উপরের অপর প্রান্তে বসতে। চুপচাপ পুতুলের মতো মাজেদ ওই পাশে বসে পড়ে। কাবুলিওয়ালা মাজেদের মাথায় একটা তিলক দিয়ে মাজেদকে কিছু কাজ করতে বলে। মাজেদ ভেতর থেকে এই কাজ একদম করতে চাচ্ছিল না, বারবার উঠে যেতে চাচ্ছিল, কিন্তু নিজের শরীরের উপর তার কোনো নিয়ন্ত্রণ সে পাচ্ছিল না করতে। সেই কাবুলিওয়ালা মাজেদকে যেন বশ করে ফেলেছে। টের পাচ্ছিল একটা রিচুয়াল চলছে, কিন্তু নিজেকে সেই থেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু পারছিল না। হঠাৎ করে সেই কাবুলিওয়ালার পেছনে দুটো কুকুর এসে দাঁড়ালো। মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছিল। হিংস্র দাঁত চোখে মাজেদের দিকে তাকালো। এবার মাজেদের ভয় লাগছিল। নিচ থেকেও আর নড়তে পারছিল না, চুপ করে বসে রইল সেখানে। একটা সময় তাদের কি প্রসেস রিচুয়াল সব শেষ হলো, কিন্তু মাজেদ কিচ্ছুই বুঝল না। কাবুলিওয়ালা মাজেদকে বলল, তোমার কাজ শেষ, এবার তুমি বাড়ি ফিরে যাও, আজ থেকে তোমার নতুন জীবন শুরু। মাজেদের একটা কৌতূহল জাগলো, কিসের নতুন জীবন আবার শুরু? এই ভাবতে ভাবতে বাড়ির দিকে চলে আসে। লক্ষ্য করল মাজেদের পাশে পাশে হেঁটে চলেছে সেই হিংস্র দুটি কুকুরের মধ্যে একটি। বাড়িতে ফিরে আসে। ভয়ে কয়েকদিন বের হলো না, তবে বের না হলেও সেই মন্দিরের পূজা মাজেদের পিছু ছাড়ল না। যতবার মাজেদ ঘুমায় ঠিক ততবার মাজেদ সেই পূজার মণ্ডপ দেখতে পায় তার স্বপ্নে। কয়েকবার তো এটাও দেখে যে সে পূজা মাজেদ করছে। পাশে বাধা আছে তার বাবা রহমান সাহেব। পূজা শেষ করে হাতে একটা রামদা তুলে নিয়ে সেই বাবার দিকে এগিয়ে যাচ্ছে। আর তার দাদি চিৎকার করে কাঁদছে, ছেড়ে দে তোর বাপকে, ভালো মতো দেখ একবার, ওইটা তোর বাবা। কিন্তু তার মাকে দেখছে ঠিক রহমান সাহেবের পেছনে দাঁড়িয়ে আছে। যেখানে রহমান সাহেবকে বাধায় বেঁধে রাখা হয়েছে ঠিক তার পেছনে। মনের সুখে উচ্চ স্বরে হাসছে মা। এজন্য এক মহাসুখের মুহূর্ত তার জন্য। মাজেদ এগিয়ে যেতেই বাবা তার গলা মাজেদের দিকে এগিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, আয় তাড়াতাড়ি আয়, দেখ আমি তৈরি, এখনই তোর সব আশা পূরণ হবে, তাড়াতাড়ি কর, দেরি করিস না। ওই মুহূর্তে মাজেদ এক কোপে বাবার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে। কোপের গতির জন্য মাথাটা গড়াতে মাজেদের সেই পূজার মণ্ডপের সামনে এসে পড়ে। ঠিক তখন মাজেদকে গায়ে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে দেয়। একটা আতঙ্ক নিয়ে মাজেদ ঘুম থেকে ওঠে। তাকিয়ে দেখে সকাল পেরিয়ে প্রায় দুপুর।
কিন্তু মাজেদের নাকি ঘুম থেকে ওঠার কোনো নাম নাই। বিছানা থেকে উঠে মাজেদ নদীর পাড়ে যায় মুখ ধুতে। সেখানে মুখ ধোয়ার পর মাজেদ আবার ফিরে আসবে। ঠিক তখনই মাজেদ দেখে সেই কাবুলিওয়ালা পুকুরের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে আর মাজেদকে বলছে রাতে সেই মন্দিরে যেতে। মাজেদ সেখানে যাওয়াতে অপারগতা প্রকাশ করে। সে মাজেদকে ইশারায় এটা বোঝায় যে মাজেদ কি তার স্বপ্নের সব কিছু সত্যি চায় নাকি নিজের ক্ষমতা বৃদ্ধি করতে চায়। একটা ভয় মাজেদ তাকে সম্মতি দিল। সারাদিন মাজেদের মনে অশান্ত। মাজেদ কোথাও কোনো শান্তি পাচ্ছিল না। রাতে সবাই যখন ঘুমিয়ে যায়, মাজেদ সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। কিছুটা রাস্তা যাওয়ার পর পাশে কাউকে অনুভব করে। চেয়ে দেখে মাজেদের দুপাশে সেই দুটি কুকুর তালে তাল মিলিয়ে তার সাথে হাঁটছে। মাজেদ আজ তাদের দিকে দেখে নির্ভীক। মাজেদ নির্ভয়ে এগিয়ে যাচ্ছে সেই মন্দিরের দিকে। মন্দিরে মাজেদ ঢুকতেই সেখানে এক উৎসবের মহল শুরু হলো। তবে পূজার ব্যবস্থা দেখে মাজেদ অবাক, কারণ মহলটা পুরাই তার স্বপ্নের মতো। একটা পূজার মণ্ডপ, বলি দেওয়ার একটা জায়গা আর কিছু মানুষ যারা অতি উৎসাহে সেখানে একে অপরের সাথে আলোচনা করছিল। মাঝে মাঝে মাজেদের দিকে তাকাচ্ছে। মাজেদ প্রবেশ করতেই কাবুলিওয়ালা মাজেদের দিকে এসে বলে, আজ তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটবে। আজ থেকে সবাই তোমাকে তান্ত্রিক হিসেবেই চিনবে। মাজেদ সেখানের সব কিছু এবার বুঝতে পারে। সে বুঝে গেছে সে ফাঁদে পড়েছে। আসলে সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানকার পরিবেশ স্বাভাবিক না। তার আশেপাশে যা দেখছে তা হয়তো বাস্তব না। সে বাড়ির দিকে দৌড় দেবার চেষ্টা করে, কিন্তু মাত্র কয়েকটা কদম যাওয়ার পর একটা হাত ঘাড়ে ছবল দেওয়ার মতো করে ধরে ফেলে। এরপর যখন তার মাথা পেছনে ঘুরানো হয়, সে দেখে সেই কাবুলিওয়ালা প্রায় 20 হাত দূর থেকে নিজের হাত প্রসারিত করে পেছন থেকে মাজেদকে ধরেছে। আর সে যেখানে মানুষগুলো ছিল সে প্রত্যেকেই নিজের মাথা নিজের হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চুলের মুঠটি ধরে। মাজেদ আর পারছিল না। সে জ্ঞান হারিয়ে ফেলে সেই মুহূর্তে। কিছুক্ষণ পর মাজেদের চোখ খুললেও মাজেদ দেখে সে এখনও সেখানেই আছে, কিন্তু এখন আর সেখানে কেউ নেই। মাথাটা তার ঘোরাচ্ছিল। মাথায় হাত দিয়ে সে বের হবে ঠিক তখনই মাজেদ দেখে সেখানে বসে আছে কাবুলিওয়ালা। তার প্রতি অনুগত প্রকাশ করছে সেই দুইটা কুকুরের মতো অসংখ্য হিংস্র প্রাণী। কুকুরের মতো দেখতে হলেও আসলে এগুলো হায়নার মতো দেখতে। মাজেদ এবার দৌড় দেয়। এক দৌড়ে সে নিজ এলাকার বাজারের সামনে এসে পড়ে। বাজারে এসে একটু হাঁপাচ্ছিল মাজেদ। মাথা নিচু করে মানুষ যেভাবে হাঁপায় ঠিক সেভাবে হাঁপাচ্ছিল। হঠাৎ শুনতে পায় বাজারের দিনের মতোই কোলাহল। সে মাথা উঠিয়ে দেখতে যায়। মাজেদ দেখে বাজারে একটা দোকান বসেছে। সেখানে অনেক মানুষ ভিড় করে দামাদামি করছে। সবার দামগুলো রুপিতে করছে। কেউ দাম বলছে 5 রুপি, কেউ বলছে 7 রুপি। মাজেদ ভাবতে থাকে কি এমন বিক্রি হচ্ছে সেখানে অন্য দেশের টাকায়। সে দেখতে একটু সামনে যায়। সামনে যাওয়ার পরে মাজেদ দেখে সেই প্রথম দেখা পুরোহিত একটা পাত্রে মানুষের মাথা, হাত, পা বিক্রি করছে। সাথে সাথে সেন্সলেস। পরের দিন সকালে বাজারের লোকজন তাকে ধরে বাড়ি নিয়ে আসে। এরপর থেকে মাজেদ নিজের নিয়ন্ত্রণে নেই। ওকে বেঁধে রাখা হয়েছে। মাঝখান দিয়ে কয়েকজনকে দেখিয়েছি, কোনো লাভ হয়নি। মাজেদের সামনে যাওয়ার পর সেই হুজুররা হয়তো কেউ দৌড়ে পালিয়েছে, হয়তো পরে জানাবে বলে আসেনি, পরে যোগাযোগ করবে। পরে যোগাযোগ করা হলে সেই হুজুর ফোনের মাধ্যমে মাফ চায়, পারবে না। এরই মাঝে আপনার ছাত্রের মাধ্যমে আমরা আপনার সন্ধান পাই। ইব্রাহিম হুজুর সব শোনে। সব কিছু শোনার পর ইব্রাহিম হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, আপনি কি আর কিছু বলবেন? জবাবে রহমান সাহেব বললেন, না হুজুর, আমার আর কিছু বলার নাই। আমার এখন একটাই চাওয়া, ছেলেটা যেন সুস্থ হয়। ইব্রাহিম হুজুর বললেন, বাড়ি যান, আল্লাহকে ডাকেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনি হুজুর মানুষ, আপনি চাইলে পড়তে পারেন। আমি দেখি আল্লাহ নামে কিছু করতে পারি কিনা। রহমান সাহেবকে নিয়ে বের হয়ে যান হুজুরের সেই ছাত্র। রহমান সাহেব চলে গেলে ছাত্র ফিরে আসে হুজুরের ঘরে আর জিজ্ঞেস করে, হুজুর কিছু জানতে পারলেন? ইব্রাহিম হুজুর বললেন, একটা কথা মনে রেখো, পৃথিবীতে সব কিছু এত সহজলভ্য নয়।
এখানে সবচেয়ে বড় দোষ এই রহমান সাহেবের, যে নিজেই এই ছেলেকে পথে নিয়ে গেছেন। তাও আমি জানার চেষ্টা করব, তুমি খেয়ে শুয়ে পড়ো, এখন ইয়াসিন আসার সময় হয়েছে। ইব্রাহিম হুজুরের সাথে থাকা জিনের নাম ইয়াসিন। ইব্রাহিম হুজুর নিজের মাদ্রাসা জীবনে একটি বন্ধু পায়, যে কিনা তার সাথেই মাদ্রাসায় পড়াশোনা করত। একটা সময় ইব্রাহিম হুজুর যখন সব জানতে পারে, তখন প্রথম সে ইয়াসিনকে জিজ্ঞেস করে সে মানুষ নাকি অন্য কিছু। ইয়াসিন হুজুরের কাছে সব কিছু স্বীকার করে ইয়াসিন, তবে ইয়াসিনের অনুরোধে হুজুর তার ব্যাপারে কাউকে কোনো কিছু বলেন না। এখনও পর্যন্ত ইয়াসিনই আসে হুজুরের সব কাছে এগিয়ে আসতে। তো ইব্রাহিম হুজুর মাজেদের কথা ভাবতে ভাবতে ইয়াসিন এসে হাজির। ইব্রাহিম হুজুর তাকে মাজেদের কথা বললে ঠিক এমন সময় ইয়াসিন বললেন, আমি নতুন করে কিছু বলতে পারবো না, আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি, আমাকে সময় দাও, দেখি ব্যাপারটা কি। এই বলে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর হুজুর নর্মাল খাওয়া দাওয়া শেষ করে মাঝরাতে তাহাজ্জুদের নামাজ পড়তে বসে। নামাজ শেষে বাম দিকে সালাম ফিরিয়ে দেখে ইয়াসিন তার দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। ইব্রাহিম হুজুর জিজ্ঞেস করলেন, ইয়াসিন কিছু জানতে পারলে? তো ইয়াসিন বলল যে ছেলেটার বাবাকে দেখলাম অনেক চিন্তিত। ইয়াসিন বলে, জানতে পেরেছি এই ছেলের নিজের দোষে আজ এই অবস্থা। এই ছেলের ব্যাপারে যা জানতে পারছো তা অনেকটাই অসম্পূর্ণ। এই মাজেদ একটা পাপী ছেলে। বাবার সম্মান তার কাছে সহ্য হয়নি। সে চেয়েছিল তার বাবার থেকেও অনেক বড় মাপের কিছু হবে। তাই সে যখন তার বাবার সাথে বিভিন্ন কাজে যাওয়া শুরু করে, তখন থেকে সে লোকচক্ষুর আড়ালে এক তান্ত্রিকের কাছেও যাওয়া শুরু করে। সে একসাথে কবিরাজি আর তন্ত্রবিদ্যা দুটাই শিখতে চেয়েছিল। সে এতটাই লোভী যে তান্ত্রিকের কথায় ক্ষমতার লোভে সে তার দাদিকে এক শয়তানের কাছে উৎসর্গ করে, যার জন্য তার দাদি আজ মৃত্যু পথযাত্রী। এতেই সে ক্ষান্ত হয়নি। সে সব কিছু দ্রুততার সাথে পাওয়ার জন্য সেই শয়তানের কথায় তান্ত্রিককেও হামলা করে। তার সব কিছু এখনই লাগবে, দ্রুত লাগবে। তান্ত্রিক তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও সেই তান্ত্রিকের কোনো কথা শোনে না। মাজেদ সেই তান্ত্রিককে বেধড়ক মারধর করে। একটা সময় তান্ত্রিক অজ্ঞান হয়ে গেলেও সেই তান্ত্রিককে সে মারধর বন্ধ করে না। অসুস্থ অবস্থায় তান্ত্রিক মারা যায়। সেই তান্ত্রিকের একটা জিন ছিল, যে ছিল জিনদের মধ্যে এমন এক প্রজাতির জিন যারা অন্য জিনকে জাদু করতে পারদর্শী। সেই জিনের নাম নুতবা। নুতবা যেই প্রজাতির জিন যেটা করবে ঠিক করে সে সেটা করেই ছাড়ে। আমি সেই নুতবার দলের একজনের সাথে কথা বলার চেষ্টা করি এবং জানতে পারি নুতবা বেশ কয়েক বছর যাবৎ সেই তান্ত্রিকের সাথে ছিল। নুতবা তান্ত্রিকের হয়ে খারাপ কিছু না করলেও তান্ত্রিকের সুরক্ষায় কাজ লাগত, আর এইটা মাজেদ জানত। তাই নুতবা যেদিন সেখানে ছিল না সেদিনই মাজেদ সেই তান্ত্রিককে হামলা করে। এসব শুনে মনে মনে এক প্রকার ঘৃণা জন্মায় মাজেদের মধ্যে। পরের দিন ইব্রাহিম হুজুর মাজেদের বাড়ি গেলেও সমাধানের জন্য চান না। সে যায় সেই ইমাম সাহেবকে না বলার জন্য যে মাজেদের কাজের চিকিৎসা কাজ তিনি করবেন না। কিন্তু সেই বাড়িতে গিয়ে দেখেন রহমান সাহেবের মাকে বিছানায় পড়ে নাতির জন্য কান্না করতে থাকে। সে ভাবতে থাকে দুনিয়া কতই আজব, যে নাতির জন্য আছে মৃত্যু পথযাত্রী, সেই নাতির জন্য তার কান্নায় বিছানা ভিজে গেছে। হুজুর তার মত বদলায়, সোজা ঢুকে যায় মাজেদের রুমে। মাজেদ হুজুরকে দেখেই হাসতে থাকে। মাজেদ বলে, আয় আয়, তোর আশা বাকি ছিল রে। অনেক শুনেছি তোর কথা, কিন্তু তুই তো ভালো মানুষ রে। এই শয়তানের জন্য তুই এইখানে কেন? তুই কি মনে করেছিস নুতবাদের হাত থেকে এই বেঈমানকে বাঁচাতে পারবি? নুতবারা কারো ক্ষতি করে না, তবে নুতবারা যাদের ব্যাপারে একবার ভাবে তাদের মৃত্যু অনিবার্য। ইব্রাহিম হুজুর বলে, মৃত্যুর দেয়ার মালিক এক আল্লাহ। আল্লাহ যাকে রক্ষা করে তাকে কেউ ক্ষতি করতে পারে না। আল্লাহ যাকে মারে তাকে রক্ষা করার জন্য কারো ক্ষমতা নেই। আল্লাহকে ভয় কর। আল্লাহ চাইলে আগামী মুহূর্ত তোর দেখার ভাগ্য হবে না। এই ছেলের বিচার করবেন আল্লাহ। ওর বাবা মা আছে, কোনো মার বুক খালি করার অধিকার তোমার নাই। ভালোই ভালো এখান থেকে চলে যাও, এটাই তোমার জন্য ভালো। আর তাতে যদি তুমি রাজি না থাকো তাহলে আমি আমার মতো ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবি? নুতবা কারো কথার ধার ধারে না। নষ্ট সমাজের নষ্ট চিন্তাই মানুষকে অপরাধী করে তোলে। জানিস, যে গাছের পরিচর্যা যেমন করবি সে তোকে তেমন ফল দেবে।
ওকে আমার হাতেই মরতে হবে, আর তুই যার ক্ষমতার বলে এত লাফাচ্ছিস সে আমাকে ভালো মতোই চেনে। নুতবা তার কথার হেরফের হয় না। ইব্রাহিম হুজুর ইয়াসিনের দিকে তাকিয়ে চোখের পলকে ইশারা দিতেই নুতবার উপর ঝাঁপিয়ে পড়ে ইয়াসিন। আর ঠিক তখনই এক হ্যাচকা টানে মাজেদকে নিজের কাছে নিয়ে যায় হুজুর। একটা সময় ইয়াসিন আর নুতবার ঝামেলা শেষ হয় নুতবার পালানোর মাধ্যমে। কিন্তু নুতবা চলে যাওয়ার সময় হুজুরকে বলে গিয়েছিল, প্রতিযোগিতা প্রতি বছর একবার আসে, তবে সেটা প্রতিবার শুরু থেকেই শুরু হয়। তুই নুতবাজের সাথে শত্রুতায় জড়িয়েছিস, এর ফল তোকে ভোগ করতে হবে। হুজুর নুতবার কথা কানে দেয় না। রহমান সাহেবকে মাজেদের সকল কথা বলে। এটাও বলে মাজেদ সারা জীবন কথা বলতে পারবে না, কারণ সে যে মুখে আল্লাহর কালাম উচ্চারণ করেছে সেই মুখে তান্ত্রিকের মন্ত্র পড়েছে, তাই ওর জবান কেড়ে নেওয়া হয়েছে। এই বলে হুজুর তার মাদ্রাসায় ফিরে আসে। আর এইটুকুই ছিল আজ ইব্রাহিম হুজুরের ঘটনা। আমার ঘরের দেয়ালে জ্বলতে থাকা 0 ওয়াটের মৃদু নীল আলোটায় হঠাৎ একটা অদ্ভুত গ্লিচ দেখা গেল। তখন ঘড়িতে রাত 3:23। আমি বিছানায় উঠে বসে দেয়ালের দিকে তাকাতে টের পেলাম ঘরের প্রতিটা আসবাবপত্রের ছায়া মেঝেতে নিখুঁতভাবে পড়েছে, কিন্তু আমার নিজের কোনো ছায়া দেয়াল বা মেঝেতে কোথাও পড়তেছে না। আমি হাত পা নাড়ালাম, কিন্তু আমার অস্তিত্বের সেই কালো অংশটা সম্পূর্ণই গায়েব। ঠিক তখনই আমার ঠিক পেছনের দেয়াল থেকে একটা তীব্র ঠান্ডা বাতাস আমার ঘাড় ছুঁয়ে গেল। আমি চমকে উঠে দেয়ালের দিকে তাকাতে দেখলাম আমার সেই হারিয়ে যাওয়া ছায়াটা দেয়ালের উপর আমার থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে নাড়াচাড়া করছে। সে খুব ধীর গতিতে দেয়াল থেকে আলগা হয়ে ত্রিমাত্রিক একটা কুচকুচে কালো তরল অবয়ব নিয়ে মেঝের ওপর নেমে এলো। তার কোনো চোখ, নাক, মুখ কোনো কিছুই ছিল না, কিন্তু তার পুরো শরীর থেকে এক তীব্র কর্পূর আর প্রাচীন চিতার গন্ধ ভেসে আসছিল। সে তার সেই দীর্ঘ ছায়াঘেরা হাতটা আমার কপালে ছোঁয়াতেই আমার মাথার ভেতরটা শূন্য হতে শুরু করলো, আর আমার নিজেরও একটা খসখসে কণ্ঠস্বর আমার মগজের ভেতরে প্রতিধ্বনিত হয়ে বলল, তোর শরীরটা অনেক দিন ধরে ব্যবহার করিসনি মানুষ, এবার ওটা আমার চাই, তোর শরীরটা এবার আমাকেই দিতে হবে। এই ঘটনা বেশ কয়েকদিন আগের। আমার নাম তানজিম। আমি তখন সিলেটের শ্রীমঙ্গল এলাকার চা বাগানের ভেতরে একটা পুরনো কাঠের বানোতে একাই থাকতাম। তো পাহাড়ি এলাকা হওয়ায় ওখানের রাতগুলো এমনিতেই বেশ রহস্যময় আর ছমছমে নিস্তব্ধ হতো। স্থানীয় চা শ্রমিকরা বলতো, ওই বাংলোর আশেপাশে গভীর রাতে এক ধরনের ছায়াময়ী জিন বা হামজাত ঘুরে বেড়ায়, যারা মানুষের ছায়া চুরি করে তাদের শরীরে প্রবেশ করে। কিন্তু আমি এসব কথা হেসেই উড়িয়ে দিতাম। কিন্তু সে রাতের পর চেনা বাস্তবতার সংজ্ঞা আমার কাছে বদলে গেছে। সেদিন রাতে আমি ল্যাপটপে কাজ করে সবেমাত্র বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি। চারপাশ একদম থমথমে। পাহাড়ি ঝিঝি পোকার ডাকগুলো কেমন যেন একটু পর পর থেমে যাচ্ছিল। হঠাৎ করেই আমার ঘরের তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়ার মতো ঠান্ডা হয়ে গেল। আমার মুখের ভেতরের লালা পর্যন্ত ঠান্ডায় জমে আসছিল। আমি ধরফর করে বিছানায় উঠে বসলাম। ঘরের এক কোণে একটা ছোট্ট টেবিল ল্যাম্প জ্বলছিল। আমি যখন নিজের হাতের দিকে তাকালাম, দেখলাম ল্যাম্পের আলো আমার শরীরের ওপর পড়েছে, কিন্তু মেঝের উপর কোনো ছায়া তৈরি হচ্ছে না। আমি ভয় পেয়ে খাট থেকে নামতে গেলাম। ঠিক তখনই দেখলাম
আমার ছায়াটা দেয়ালের ওপর নিজে নিজেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার জিভ তালুর সাথে লেগে গেল। কোনো বোমায় ধরা নয়, আমি নড়াচড়া করতে পারছিলাম, কিন্তু তীব্র আতঙ্কে আমার পুরো শরীর বা পেশি অবশ হয়ে আসছিল। আমার চোখের সামনে দেয়ালের সেই কালো ছায়াটা তরল লাইফ ফর্মের মতো মেঝেতে চুইয়ে পড়ল এবং একটা বিশাল আকার কুচকুচে কালো অবয়বের রূপ নিল। তার নির্দিষ্ট কোনো অবয়ব ছিল না, কিন্তু সে যখন আমার দিকে এগিয়ে এলো, আমার মনে হলো একটা জীবন্ত অন্ধকার আমাকে গিলে ফেলেছে। সে কোনো চিৎকার করেনি, কোনো মারামারিও করেনি, শুধু তার সেই শীতল অবয়বহীন হাতটা আমার কপালের ওপর রাখল। সেই স্পর্শে কোনো শারীরিক ব্যথাও ছিল না, কিন্তু আমি টের পাচ্ছিলাম আমার মস্তিষ্ক থেকে আমার নিজের নাম, আমার মায়ের মুখ, আমার চেনা পৃথিবীর সব স্মৃতি একে একে যেন মুছেই চলছে। সে আমার মস্তিষ্কটাকে একটা ফাঁকা হার্ড ডিস্ক বানিয়ে দিচ্ছিল, যাতে সে নিজে আমার শরীরের স্থায়ীভাবে বাস করতে পারে। আমি বুঝতে পারলাম এই জিনটি আসলে মানুষকে ধরে না, সে মানুষের পরিচয়টা চুরি করে নিজে মানুষ সেজে পৃথিবীতে ঘুরে বেড়ায়। যখন আমি আমার নিজের নামটাও প্রায় ভুলে যাচ্ছিলাম, তখন শেষ মুহূর্তে আমার অবচেতন মন থেকে তীব্র এক আকুতিতে আল্লাহর অস্তিত্বের কথা মনে পড়ল। আমি মনে মনে সর্বোচ্চ শক্তিতে আল্লাহর নাম জপতে লাগলাম। অলৌকিকভাবে সেই অত্যাধিক শক্তির ধাক্কায় সে ছায়াসত্তাটি এক ঝটকায় আমার কপাল থেকে হাত ছড়িয়ে নিল এবং বিকট তপ্ত বাতাসের ঝাপটার মতো ঘরের জানালা ভেঙেই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। তারপর পরদিন সকালে বাগানের মালি এসে আমাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় আবিষ্কার করে। আমার জ্ঞান ফিরতে প্রায় 3 দিন সময় লেগেছিল। ডাক্তাররা বলেছিলেন আমার তীব্র স্মৃতিভ্রম বা মেমোরি লস হয়েছে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ডাক্তারগণ দিতে পারেনি। যদিও আমি এখন সুস্থ এবং আমার স্মৃতিও পুরোপুরি ফিরে আসছে, কিন্তু আজও রাতে ঘুমানোর সময় যদি কোনো আলোর বিপরীতে আমার নিজের ছায়ার দেয়ালের উপর নড়াচড়া করে, তখনই আমার বুকটা ধরফর করে ওঠে। আমার মনে হয় দেয়ালের সেই কালো অংশটা আমার ছায়া নয়, ওটা সেই রূপহীন জিনটা যে আজও আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে, অর্ধেক তো নিয়েই নিয়েছিলাম, বাকি অর্ধেক নিতে খুব জলদি আমি ফিরে আসব। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের আজকের ঘটনা ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সাথে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের মেইল করবেন। হতে পারে পরবর্তী ঘটনা আপনারটায় কালেক্ট করা হবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আল্লাহ হাফেজ, গুড নাইট সবাইকে। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শরাফত ভাই, ওনার বাড়ি রাজশাহীতেই। বেশ কিছু বছর আগে উনি ওনার বন্ধুর সাথে গল্প করছিলেন, হাঁটাহাঁটি করছিলেন। তখন ওনাদের এই আলাপচারিতার মাঝে একজন ব্যক্তি চলে আসেন। ওই ব্যক্তিকে দেখেই ওনার বন্ধু বলে ওঠেন, কি আমার কেশবতী মামা, কেমন আছো? তো মামাও মৃদু হেসে দেন। এরপর এই শরাফত ভাইয়ের সাথে পরিচিত হন, যেটাকে পরিচয় করে দেয় আমার বন্ধু। এরপরে উনি চলে যান। তো শরাফত ভাই উনি কিন্তু বেশ অবাকই হন, কারণ হচ্ছে ওই মামার মাথায় চুল নাই, একদম মাথাটা টাক হয়ে গেছে। আর উনি যে কোনো সেলুনে গিয়ে মাথা টাক করেছেন বিষয়টা এরকম না, ওনার মাথা একদম পুরোপুরি টাক।
কিন্তু উনি একজন ইয়াং মানুষ। ইয়াং বলতে এখন মধ্যবয়স্ক হয়ে গেছেন, তারপরও উনি যথেষ্ট ইয়াং। এই যে কেশবতী মামা বলল, শরাফত ভাইয়ের বন্ধু কেন এটা বলল, এটা তো ওনার মাথায় খেলে না। উনি তখন তার বন্ধুকে জিজ্ঞেস করলেন যে, হ্যাঁ রে, মামার মাথায় তো চুল নাই, তুই কেশবতী বলে তাকে কটাক্ষ করলি কেন? মামা মনে কষ্ট পেল না? তখন বন্ধু বলে যে, আরে না, উনি মনে কষ্ট পায় নাই, আমরা মাঝে মাঝে তাকে বলি, উনি হেসে উড়িয়ে দেন। আর এটা তো বাইরের কেউ বলে না, আমরাই বলি, এটা তো একটু মজা করতেই পারি ভাগিনা হিসাবে, উনি এটাতে কিছু মনে করেন না। তবে ওনার যে মাথায় চুলটা নাই, এটার পিছনে একটা রহস্য রয়েছে। তখন ওই শরাফত ভাই রহস্যটা জানার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। তখন তার বন্ধু বলতে থাকে যে ঘটনাটা শুরু 2000 সাল বা 2001 সালের দিকে। রাজশাহী শহরেই শাপলা ছাত্রাবাস নামে একটা জায়গা আছে। এই শাপলা ছাত্রাবাসের কাছে একটা জোড়া পুকুর রয়েছে। এই জোড়া পুকুরের কাছে উনি বিভিন্ন সময় যেতেন। তো একদিন হয় কি, খুব বৃষ্টি হচ্ছিল, উনি ওই বৃষ্টির মধ্যে ওই জোড়া পুকুরে গোসল করতে গিয়েছেন। জোড়া পুকুরকে ঘিরে অনেক কথাই প্রচলিত আছে। তো উনি গোসল করেছেন, বেশ কিছু সময় গোসল করে যখন উঠে আসছেন, উঠে ওই বৃষ্টির মধ্যেই হেঁটে হেঁটে বাড়িতে আসছেন। বাড়িতে আসার সময় উনি হঠাৎ করে দেখেন যে বৃষ্টির মধ্যে একটা মেয়ে, একটা কিশোরী মেয়ে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। অনেকে বৃষ্টিতে গোসল করে না, ওই রকম আর কি। তো উনি আবার এগিয়ে যান, এগিয়ে গিয়ে বলেন যে, এই তুমি কে, এই বৃষ্টির মধ্যে গোসল করতেছো কেন, ঠান্ডা লেগে যাবে। তো উনি বেশ আগ্রহ এবং বিনয়ের সাথেই কথাগুলো বলছিলেন। ওই মেয়েটি ওনার সাথে কথা বলে, বলে যে আমার বাসা এখানেই, নামও বলে একটা, কিছু একটা বলেছিল নাম। তারপর ওই মেয়েটির সাথে কিছুটা সময় আলাপচারিতা হয়। এরপরে মামা চলে যান, উনি ওনার বাড়িতে চলে যান। তো যাওয়ার পর ওই মেয়েটার কথা ওনার বারবার মনে হতে থাকে। এরপর যখন ওই দিকটাতে গিয়েছেন, দিন হোক, বিকাল হোক, রাত হোক, তখনই ওই মেয়েটার সাথে ওনার দেখা হয়েছে। মেয়েটাকে উনি একাই দেখেছেন সব সময়। তো তার সাথে কথা হয়। একটা পর্যায়ে এই শরাফত ভাই উনি ওই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েন। ওনার এই দুর্বলতার কথাও ওই মেয়েটিকে উনি জানান। মেয়েটাও সম্মতি দেয়। এরকমভাবেই মেয়েটার সাথে ওনার কথাবার্তা চলছিল। তখন তো এরকম মোবাইল ফোন সবার হাতে হাতে আসে নাই, 2000 সাল বা 2001 সালের কথা। সবে মাত্র বিভিন্ন জায়গায় মোবাইলের টাওয়ারগুলো বসানো হচ্ছে। একটা পর্যায়ে মামা ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটা তো প্রথমে রাজি হতে চায় না, বলে না না, আসলে তোমার সাথে আমার তো আসলে এভাবে হয় না, তোমাদের সাথে আমাদের মিলবে না। এখন মামা বলেন যে কেন মিলবে না, আমার পরিবার তো সচ্ছল, আমিও তো সচ্ছল, তোমাকে তো আমি চালাতে পারবো, এটা নিয়ে তো সমস্যা নাই। বলে না, আসলে তুমি বিষয়টা বুঝতে পারতেছো না, আমরা এভাবে কথা বলতেছি, এভাবেই বলি, এটাই ভালো, এটাই সবার জন্য মঙ্গল হবে। কিন্তু মামা তো রাজি না। মামা বলে যে আমি আমার গার্ডিয়ানকে বলে রাজি করিয়েছি যে আমি একটি মেয়েকে পছন্দ করি, তারা তোমার মা বাবার সাথে কথা বলতে চায়, আর তুমি তোমার মা বাবাকে বুঝাও, আমি আগে তাদের সাথে গিয়ে কথা বলবো, এরপর আমি আমার মুরব্বীদেরকে তোমার মুরব্বীদের সাথে পরিচয় করিয়ে দেব। মেয়েটা তো রাজি হয় না, একটা পর্যায়ে এসে রাজি হয়। তবে একটা কথা, ওই মেয়েটাকে উনি অধিকাংশ সময়ই দেখতেন ওই জোড়া পুকুরের কাছে, ওই শাপলা ছাত্রাবাসের কাছে যে জোড়া পুকুর রয়েছে ওইখানে। তো উনি তো ওই দিকটাতে যেতেন। একদিন হয় কি, ওই মেয়েটা বলে যে ঠিক আছে, আজকে চলো আমি আমার পিতামাতার সাথে তোমার দেখা করাই দেই। তো উনি চিন্তা করছেন যে হয়তোবা কোনো দিকে নিয়ে যাবে, বাড়ি টাড়ি এই পাশেই হয়তোবা মেয়েটার। তো মেয়েটা তার হাত ধরেছে, হাত ধরে জোড়া পুকুরের ভিতরে নামা শুরু করেছে। মামা চিন্তা করছেন যে কি ব্যাপার, যাবো হলো মেয়েটার বাড়ি, ও জোড়া পুকুরের মধ্যে নেমে যাচ্ছে কেন? বিষয়টা প্রথমে কিছুটা রসিকতা মনে করছেন, যে মেয়েটা হয়তো একটু রসিকতা করছে, এই পুকুর ঘাটে বসে এখন হয়তো কিছুটা গল্প গুজব করবে, এরপরে উঠে যাবে। তারপর যখন পুকুরের পানিতে নামা শুরু করছে, হাত ধরে টানতে টানতে নামিয়ে নিয়ে যাচ্ছে, তখনও মামা চিন্তা করেছেন যে হয়তোবা পুকুরের পানিতে দুইজন একসাথে গোসল করবেন, এটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, এরকমটা চিন্তা করছেন।
এরপর যখন কোমর পানিতে নিয়ে গেছেন, তখন দেখে মেয়েটা হাত চেপে ধরে তাকে আবার পানির ভেতর টেনে নিয়ে যাচ্ছে। তখন উনি বারবার বলছে, এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ওনার মনের মধ্যে একটু ভয় লাগা শুরু করে, যে না তো, এটা তো আসলে কোনো রোমান্টিসিজমের মতো কিছু মনে হচ্ছে না। এরপর মেয়েটা হ্যাচকা টানে তাকে পানির নিচে নিয়ে যায়। যখনই পানির নিচে নিয়ে গেছে, উনি দেখেন যে আরে এটা কি, এই পুকুরে তো উনি এর আগেও গোসল করছেন, পানির নিচে এরকম তো কখনো দেখেন নাই। এটা একটা ভিন্ন জগৎ, কোনো পানি নাই, কিচ্ছু নাই, সেখানে অনেক কিছু, অনেক ভিন্ন ভিন্ন জিনিস, সেখানে গাছপালা রয়েছে, ঘরবাড়ি রয়েছে। উনি তো অবাক হয়ে যান। তখন ওই মেয়েটা বলে যে এই তোমাকে আমি বলছিলাম না যে আসলে আমাদের সাথে তোমার মিলবে না, আসলে আমি তোমাদের মনুষ্য সমাজের কেউ না, আমি হচ্ছি একটি জিনের মেয়ে, আমি একজন জিন যাকে তোমরা পরী বলো। আমি তোমার কথা আমার পিতামাতাকে বলেছি, তারা প্রথমে রাজি ছিলেন না, তারপর ওনারা রাজি হয়েছেন, তোমাকে নিয়ে যেতে বলেছেন, এই জন্যই তোমাকে নিয়ে আসছি। তোমরা এমনিতেই পুকুরে গোসল করো, কিন্তু কখনোই আমাদেরকে দেখো না, আর আমরা যদি তোমাদেরকে নিয়ে আসি তবেই এই পুকুরের নিচের এই অদ্ভুত জগৎ তোমরা দেখতে পারবে। তুমি প্রথম দিন যখন এই পুকুরে গোসল করতে নেমেছিলে বৃষ্টির মধ্যে, তখন পানির নিচ থেকেই আমি তোমাকে দেখি, তোমাকে দেখে ভালো লাগে। এরপর আমি মানুষের স্রোতে বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকি তোমার সামনে, তুমি কথা বললা, এরপর থেকেই তোমার সাথে আমার কথাবার্তা শুরু হয়ে গেল। তারপরও আমি চাইনি যে তোমার সাথে আমার বিয়ে হোক, কারণ এটা আসলে ওভাবে সম্ভব হয় না। তারপরে তুমি জোর করেছো, আমি রাজি হয়েছি, আমার পিতামাতা রাজি হয়েছে, চলো তো আমার পিতামাতার সাথে তোমার পরিচয় করাই দিই। এরপর ওই জিনকন্যার মেয়ের সাথে তো পরিচয় তার হয়েই গিয়েছিল। এরপর তো তার পিতামাতা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন সবার সাথেই পরিচয় হতে থাকে। কিন্তু মামা কিন্তু ভয় পাচ্ছিলেন। উনি চিন্তা করলেন, আরে আমি কি মনে করলাম, আরে কোথায় এসে পড়লাম। উনি ভয় পাচ্ছিলেন যে উনি আদতে আর উপরে ফেরত যেতে পারবেন কিনা। তো ওইখানে ওই মেয়েটার মা বাবা তাকে খুবই বিনয়ের সাথে সম্মান করে, খাবার দাবার সব কিছু, এভরিথিং সব কিছুর ব্যবস্থা করেছিল। উনি ওখানে কয়েকটা দিন ছিলেন, ওখানে ঘুরে বেরিয়েছেন, খুব বেশি সমস্যা হয়নি। কয়েকদিন পর ওই মেয়েটি একই রকমভাবে তাকে আবার পানির উপরে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে আসার পর ওনার শরীর কিন্তু ভিজে গিয়েছিল। উনি যখন পানিতে নেমেছেন, নেমে যখন ডুব দিয়ে চলে গেছেন, তখন তার শরীর ভিজা না, কিন্তু যখন উনি বের হয়ে আসছেন তখন ওনার শরীর আবার ভিজা। অর্থাৎ পানির ভেতরে যখন উনি ভিজতে ভিজতে নেমে গেছেন, ওই জগতে চলে গেছেন, তখন ওনার শরীরটা কিন্তু পুরোটাই শুকনো, উপরে আসার পর ভিজা। তো যাই হোক, উনি যখন বাসায় গেছেন, বাসার লোক তো অবাক, এই তুই এই কয়েকদিন কোথায় ছিলি, আর এই রুম ভেজা শরীরে তুই কোত্থেকে আসলি। উনি তখন এই বিষয়টা বলতে চায় নাই। ওই মেয়েটা তাকে ওই পুকুরের উপর পর্যন্ত উঠিয়ে দিয়ে সে আবার নিচে চলে যায়। উনি তো বাসায় যায় বলতে চায় না, একটু কোথায় গেছিলাম এটা সেটা, বন্ধুদের বাসায়, ভিজে গেলি কীভাবে, বলছে যে পুকুরে পড়ে গেছিলাম আসার সময় পা পিছলে, এরকম কিছু একটা বলেন। তো পরিবারের লোক এরকম সন্দেহ করে নাই। আর তখন তো এরকম মোবাইল ফোনের এতটা প্রচলন ছিল না যে কাউকে ফোন দিয়ে পাচ্ছে না, বেশি চিন্তিত হয়ে যাবে। আর মামা এরকম বন্ধুবান্ধবদের বাসায় বেড়াতে যেতেন। এরপর মামা উনি সিদ্ধান্ত নেন যে এই মেয়েকে উনি বিয়ে করবেন না, কারণ উনি তো এইরকম জীবন চান না। উনি একজন 8-10টা স্বাভাবিক মানুষ, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চান। উনি তো পরিবারকে এটা বলেন না। এদিকে পরিবার বলে, তুই না একটা মেয়ের কথা বলছিলি, তা কি হইলো। উনি চেপে যান যে না, আমি এখন বিয়ে করব না, বা এরকম কিছু একটা বলেন আর কি। এদিকে হয় কি, প্রতি রাত্রে ওই মেয়ে এসে মামার ঘরে ঢোকে আর বলে, কি হলো, তোমার সিদ্ধান্ত কি, তোমার পিতামাতাকে বলছো? তখন মামা বলেন যে না, আমি বিয়ে করবো না, তুমি চলে যাও, তোমার সাথে আমার কিছু হবে না। তখন ওই মেয়েটা রেগে যায়, হবে না মানে বেটা, ফাজলামি করো, আমি তো প্রথমে রাজি হই নাই, তুমি জোর করে বিয়ের কথা বলে আমাকে রাজি করাইছো। এরপর আমি আমার পরিবারকে বললাম, পরিবারও রাজি ছিল না, তারপরও আমি তাদেরকে রাজি করাইলাম, আমাদের জগতে নিয়ে গেলাম, এই জোড়া পুকুরের তলদেশের রহস্য তুমি জেনে গেছো, আর এখন ফাজলামি করো যে বিয়ে করবা না। তোমাকে কতবার করে বুঝাইছি ভিন্ন ভিন্নভাবে, তুমি বুঝতে চাও নাই, আর এখন আসে ভং ধরছ, তা তো চলবে না, বিয়ে তোমাকে করতেই হবে। মামা বলে, না তুমি চলে যাও, চলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি এরকম জীবন চাই না, আমি স্বাভাবিক জীবন চাই। কিন্তু ওই পরী সে তো আর ছাড়ে না, সে বলে না, বিয়ে করতেই হবে। এইভাবে চিৎকার চেঁচামেচি হয়।
মামার পরিবারের সদস্যরা অন্য ঘর থেকে শোনে যে মামা একা একা কথা বলছে, অন্য কারো কণ্ঠস্বর তারা কিন্তু শোনে না। তো তারা যখন ঘরে চলে যায়, মানে ওই ঘরে, মানে মামার ঘরে আসে, তখন ওই পরীটাও অদৃশ্য হয়ে যায়, মামা আর কাউকে দেখে না। প্রতিটা রাতে মামাকে বিরক্ত করতো, সারাটা রাত উনি ঘুমাতে পারতেন না। আর এই সমস্যাটা পরিবারের অন্য সদস্যরা টের পেত না। এভাবে তো মামার জীবনটা একদম নরক বানিয়ে ফেলেছে বিরক্ত করতে করতে। মামা একটা পর্যায়ে পরিবারের সদস্যদের সাথে বিষয়টা শেয়ার করেন। পরিবারের সদস্যরা বুঝতে পারে যে সমস্যাটা কতটা গভীরে চলে গেছে। তারা হুজুর দেখান, কয়েকদিন ভালো থাকে, আবার শুরু হয়ে যায়। যেই তদবিরই দেয়া হোক না কেন, এই বন্ধনীটা কেটে যায় অল্প কয়েকদিনের মধ্যে, আবার শুরু হয়ে যায় একই সমস্যা, স্বপ্নের মধ্যে, বাস্তবে, এভাবে চলতেই থাকে। ওনার একরকম ঘর থেকে বের হওয়াই বন্ধ হয়ে গেছে, দিনের বেলাতেও উনি এই সমস্যা ফেস করতে থাকেন। এরপর মামা নিজেই উদ্যোগ নিয়ে উনি ভালো হুজুর খুঁজতে থাকেন, যে না এরকম হুজুরের কাজ আছেন, আমি নিজেই দেখি ভালো হুজুর খুঁজি। কারণ উনি তো আসলে সুস্থ হতে চাচ্ছিলেন, এর থেকে মুক্তি চাচ্ছিলেন। তো ভালো একজন হুজুরের শরণাপন্ন উনি হন। হুজুর বেশ কিছু রুকিয়া করেন, তদবির দিয়ে দেন, অনেকগুলো আমল দিয়ে দেন, এগুলো কন্টিনিউ করতে হবে, ব্রেক করা যাবে না। আর মামাকে বলেন যে দ্রুত বিয়ে করতে, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পরি রিলেটেড সমস্যায় বিয়ের পর সমাধান হয়। তো পরিবারের সদস্যরা যখন এটা জেনেছে যে হুজুরের পরামর্শ দিয়েছেন, পরিবারের সদস্যরাও খুবই তাড়াতাড়ি ভালো একটা মেয়ে দেখে ওনাকে বিয়ে করিয়ে দেন। সবাই ভেবেছিলেন যে এরপর মনে হয় সমস্যার সমাধান হবে, যেহেতু মামা ওই আমলগুলো করে যাচ্ছিলেন, সব কিছু কন্টিনিউ করছিলেন উনি। বিয়ের পর বাসর ঘরেই শুরু হয় সমস্যা। এই যে নতুন যে বউ আসছে, মানে যাকে উনি বিয়ে করে নিয়ে আসছেন, নতুন স্ত্রী ওনার, এক বিছানায় তাকে ঘুমাতেই দেয় না। মামার উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারছে না, কিন্তু ওই যে নতুন যিনি, মানে মামি, মামার পাশে ঘুমানোর সাথে সাথে মামির শরীরে একটা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। তাকে রাতেবেলা ঘুমাতে দেয় না, স্বপ্নের মধ্যে ভয় দেখায়, বিভিন্নভাবে ভয় দেখায়, মানে তার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে। ওনারা কথা যে বলবেন, একসাথে ঘুমানো তো দূরের কথা, ওনারা যে মুখোমুখি কথা বলবেন, দু চারটা কথা বলবেন, এই রকম সিচুয়েশনও রাখে নাই। মানে এই দুইজন এক জায়গায় একটু দাঁড়াবে কথা বলার জন্য, এইটাও হইতে দিত না। কারণ ওই মেয়েটার উপরে, মানে ওই মামির উপরে সে প্রভাব বিস্তার করতে পারতো খুব সহজেই, যার কারণে মামির জীবনটা একরকম নরক বানিয়ে ফেলেছে। মামি ত্যক্ত বিরক্ত হয়ে একটা পর্যায়ে উনি ওনার বাপের বাড়িতে চলে যান। তো এরপর যেটা হয়, মামার মাথার চুল পড়ে যেতে থাকে, মামার শরীরটা খারাপ হতে থাকে। মামা অত্যন্ত সুদর্শন একজন মানুষ, কিন্তু ওনার শরীরটা খারাপ হতে থাকে, চেহারাটা ভেঙে যেতে থাকে। চুল পড়তে পড়তে একটা পর্যায়ে ওনার মাথায় কোনো চুলই নেই। এখনো পর্যন্ত এই সমস্যা চলমান রয়েছে। ওই মামি কিন্তু আর মামার কাছে ফেরত আসে নাই, মামা এখনো এরকমই আছে। এই যে প্রায় 24-25 বছর ধরে মামার সাথে এই ঘটনাটা এখনো চলমান রয়েছে। এখন কিছুটা কমেছে, বাট চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপনারা শুনলেন, বুঝতে পারলেন কি ভয়ঙ্কর ব্যাপার? যে ঘটনাটি আমাদের সাথে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশ থেকে শেয়ার করেছেন আবু সাইদ। আবু সাইদ সঙ্গত কারণে তিনি যেই দেশে আছেন বা যেখানকার ঘটনা, সেই জায়গার নাম বা লোকেশন কিছু শেয়ার করতে চাচ্ছেন না। এর কারণ হচ্ছে যে তিনি ওখানে বসবাস করেন এবং তিনি চান না সেই জায়গার লোকেশন দিতে। এটা সত্যিকার অর্থেই বেশ একটা ভুতুড়ে শহর যেখানে তিনি থাকেন, এবং এইটা মোটামুটি ওই অঞ্চলের মানুষ যারা তিনি যেখানে থাকেন সেখানে সবাই জানেন যে এটা বেশ ভুতুড়ে, এবং সবাই এটাকে বিশ্বাস করে যে এটা বেশ সুপারস্টিশিয়াস একটা প্লেস। আবু সাইদ যখন এখানে কাজ পান, তার বড় ভাই তাকে নিয়ে আসেন, সেই দেশে নিয়ে আসেন, এবং সেখানে মানে অনেক বাংলাদেশি মানুষ আছেন, অনেক, মানে দেশের জনসংখ্যার একটা বিশাল অংশই বাংলাদেশি। কিন্তু যেই শহরে আবু সাইদ কাজ করেন, সেই শহরে সাধারণত আমাদের দেশের মানুষ বা বাংলাদেশি খুব কমই কাজ করেন, তারা ওখানে যেতে চান না। এমনকি আমাদের নেইবারিং কান্ট্রির মানুষরাও সেখানে খুব একটা যেতে চান না, কারণ সেই শহরের এই অতিলৌকিক ব্যাপারটা সবার কাছে একটা ভয়ের বিষয়। এই ভয়ের বিষয়টা এমন হয়ে গেছে, মানুষ কিন্তু স্বাভাবিকভাবে ধরেই নেয় যে এইখানে এরকম থাকতে পারে, একটা অলৌকিক ব্যাপার ঘটতে পারে। এটাকে খুব সিরিয়াসলি কিন্তু মানুষ নেয় না যখন জীবন জীবিকার ব্যাপার চলে আসে। কিন্তু ওই শহরটা এতটাই প্রাচীন এবং এতটাই মানে মানুষের কাছে পরিচিত
পরিচিত এই ব্যাপারে, সেখানে এই কারণেই মানুষজন খুব একটা যেতে চায় না, মানুষ আনকমফোর্টেবল ফিল করে। তো এগুলো কিন্তু আবু সাইদ ওখানে যাওয়ার পরপরই শুনছে। তার ভাইকে খুব সম্মান করতো সে, ভাইয়ের উপর দিয়ে কথা বলতো না। তো তার ভাই যখন তাকে নিয়ে এঙ্গেজ করে, তার বেতন কিন্তু বেশ ভালোই দেয় আর কি। অন্য শহরে যেখানে তার ভাই কাজ করে সেখানকার থেকে স্যালারি বেশি এখানে। তো তার ভাই তাকে বলে চুপচাপ কাজ কর, কথা বলবি না। আবু সাইদ তখন ওখানে টুকিটাকি কথা বলে 2-1 দিনের মধ্যেই জানতে পারে যে এই শহরটা অনেক প্রাচীন এবং এই শহরের আশেপাশে অনেক মানে ঐতিহাসিক জায়গা আছে। এমনকি কিছু জায়গা আছে একেবারে পোড়ো জায়গা, যেই জায়গাটা কোনো মানুষজন থাকে না এবং ঐতিহাসিক জায়গা। তা আবু সাইদ খুব ইন্টারেস্ট ফিল করে, কারণ সেই সব ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিল এবং সে দেশে থাকতেও এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি চিন্তা করতো। তো এইখানে তো আসলে কাজ করতে হবে, সুতরাং খুব একটা যাওয়া আসার সম্ভাবনা নাই। তো সে মানুষকে যতটুকু পারে জিজ্ঞেস করা শুরু করে। তো ওইখানে সে আমাদের নেইবারিং কান্ট্রির 2-1 মানুষ ছিল, তাদের সাথে আলাপ করে যে এইখানে কি অবস্থা কি। তারা বলে যে আসলে এই শহর তো অনেক পুরনো, এইখানে অনেক কিছু আসলে ঘটে এবং দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এইখানে কিন্তু মানুষজন যারা থাকে হঠাৎ করে মানুষের বাসায়ও দেখা যায় আগুন লেগে যায়। এটা একটা বেশ ভয়ের ব্যাপার এবং সে আগুন মানুষের মতো শেপ নিয়ে নেয়। তো খুবই মানে আবু সাইদ মানে এক্সাইটেড হয়ে যায় শুনে, ভয় পায় না, সে এক্সাইটেড হয় এই জিনিসটা শুনে। তা আবু সাইদের মনে মনে ছিল যে সে ঘুরতে বেরোবে এরকম, তো মানে কোনো সুযোগ পেলেই আর কি যাবে। তো তার ওখানে কাজ করতে করতে ওখানে তার একটা কাজ পড়ে যায়, যে কাজটা হচ্ছে তার বসের ছেলের নাম ছিল আমির, এবং আমিরকে নিয়ে তার মানে দেখাশোনা রাখার, মানে আমির কোথায় যায় না যায়, আমিরের দেখাশোনার দায়িত্বটা তার বস তার উপরে দেন এবং তাকে বলেন যে সাইদ, তোমাকে এটার জন্য এক্সট্রা পে করবো আমি, মানে এক্সট্রা টাকা দেওয়া হবে, কারণ আমার ছেলে বড় হয়েছে কিশোর এবং সে খুব দুরন্ত হয়ে গেছে, এদিক ওদিক যায়, কি করে না করে তার ঠিক নাই। তার সাইকেল আছে, সে সাইকেল চালায় এগুলো করে। আবু সাইদ বলে ঠিক আছে। তো তার ছেলেকে তার সাথে ট্যাগ করা দেয় যে তুমি সাইদ তোমার দেখাশোনা করবে, তুমি এগুলা তার কথা শুনবা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমির হচ্ছে এতটা মানে সাদাসিধে না আর কি। আমির নিজের মতো থাকতো, আবু সাইদকে খুব একটা সে মূল্যায়ন করতো না, যে সে কি যাচ্ছে বা কোথায় যাচ্ছে আবু সাইদকে বলে যাবে বা নিয়ে যাবে এরকম না। আবু সাইদ নিজের তাগিদেই পিছে পিছে ছুটতো আমিরের। আর আমির এই ছুটোছুটির ব্যাপারটা বেশ এনজয় করতো। সে মনে করতো যে তার পেছনে তার বাবা ফেউ লাগাইছে, তো সে আসলে আবু সাইদকে খুব একটা কেয়ার করতো না, সে মজা পেত। সে দেখা যেত স্কুল থেকে এসেই ওইখানে তাদের স্টোরে আসতো, সেখান থেকে টাকা পয়সা নিত, নিয়ে বের হয়ে গেছে এবং যাচ্ছে। এখন সাইদ তাকে ফলো করে করে যাচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে যে একটা কফি শপ, ওখানে কফি বিক্রি হয় এরকম। তো ওইখানে যে বসে দেখা যাচ্ছে যে সাইদ বসে, সাইদকে সে আরবি ভাষায় উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। তো সাইদ হাসাহাসি করতেছে সাইদকে নিয়ে। তো আবু সাইদ এটাতে একটু এম্বারেস ফিল করতো। তো সে কয়েকবার চেষ্টা করছে ভাঙা আরবিতে, তখন সে নতুন গেছে, বুঝাইতে আমিরকে যে দেখো আমি তো ইচ্ছা করে আসি না, তোমার বাবা আমাকে বলছে তোমাকে এরকম দেখে রাখতে বা তোমার সাথে সাথে থাকতে। তো সে এগুলা মানে কোনো কথার মূল্য না দিয়ে হেঁটে যেত। তো এরকম তার সাথে ঘোরাঘুরি করতে করতে আবু সাইদ দেখলো যে তার সেই আমিরের বন্ধু কয়েকজন জুটছে এবং তারা সবাই মিলেই আড্ডা দেয় এবং তারা ওই বের হয়ে যায় কফি শপে, ওখানে কফি খায়, গল্প করে। এবং সে দেখলো যে তারা নিজেরা সুযোগ বুঝে কিছু ওই যে গেম খেলে আর কি। তো এই গেমটা হলো দাবার মতো প্যাড আছে এরকম, এবং সেই প্যাডের উপরে তারা কিছু গুটি রাখে এবং গুটিগুলা কাইন্ড অফ ছোট ছোট মিনিয়েচার থিংস, যেগুলো দেখতে অনেকটা মনস্টারের মতো এবং বেশ বিভৎস টাইপের মনস্টারের মতো। এবং এগুলো তার এক ফ্রেন্ড নিয়ে আসে একটা কাঠের বাক্সের মধ্যে, এটা বের করে তারা খেলে। তো নিজেরা খেলে, আবার 2 হাত এক করে কি পড়ে, হ্যাঁ বিড়বিড় করে কি পড়ে, যেমন মানুষ অনেকে দেখা যাচ্ছে একটা মন্ত্র পড়তেছে বা মানত করতেছে এরকমভাবে। আবার গুটি চালে এরা এরকম করে এবং বেশ মাঝে মাঝে হুল্লোড় করে ওঠে। তো আবু সাইদ অনেক সময় চেষ্টা করছে কাছাকাছি যে কথাগুলো শোনার, তো তাকে দেখেই আমির একদম চিৎকার করে উঠছে যে দূরে যাও, এখানে যাও, দূরে যাও, সে আরও মানে তার ফ্রেন্ডদেরকে কিছু বলে আর কি। তো আবু সাইদের কাছে খুব এম্বারেস লাগতো। সে একবার চিন্তা করে, ধুত এইসব আমার কি দরকার শোনার, যার নামে যাক, যা খুশি করুক, আমার কি, আমি দেখতেছি এই রে মানুষ করা কি আমার কাজ নাকি। তো তার বাবা যদি জিজ্ঞেস করে কোথায় গেছে, আমি বলে দিব যে এই জায়গায় গেছে। তা আবু সাইদ তার মতো মন খারাপ করেই পাশে একটা সে গাওয়া মানে ওখানকার অ্যারাবিক কফি নিয়ে বসে বসে খায় আর চুপচাপ শুনে। তো অনেকবারই সে শুনছে যে তাদের মুখে কথা, যে সেখানে তারা বলতেছে জাদুকর, হ্যাঁ সেহের। তো এই কথাটা সে শুনছে যে সেহের নিয়ে কথা বলে তারা, মানে জাদুঘর নিয়ে কথা বলে। এতটুকু সে ভালোই বুঝতে পারে, বাকি তো অস্পষ্ট। এবং এত ফাস্ট কথা বলে বন্ধুরা, আর তারা তো টিনেজ, তাদের কথাবার্তা অনেক ফাস্ট, অন্যরকম আর কি, যেটা নাকি আবু সাইদ তখনও ক্যাচ করতে পারেনি।
তো আবু সাইদ জাস্ট শুনে তার বাবা একদিন জিজ্ঞেস করছে যে আমার ছেলে কি করে, তো বলছে ওই যে ওখানে কফি শপ আছে, গাওয়ার দোকানে বসে ওখানে কফি খায় আর বন্ধুদের নিয়ে আড্ডা মারে, কি খেলে এখানে। তো তার বাবা তাকে জিজ্ঞেস করে রেখে কি খেলে, তো সে তার বাবাকে কিছু একটা বুঝ দেয়, যেটা আবু সাইদ জানে না কি বুঝ দিছে তার বাবাকে। তো তার বাবা বলে আচ্ছা, তো বারবার শুধু বলে যে তুমি সাথে সাথে থাকো, তো বলে হ্যাঁ। আর ওকে বলছে যে তুমি কিন্তু ওকে সরাবা না, ছেলেকে বলতেছে আর কি তার বাপ, যে তুমি কিন্তু ওকে সরাবা না, ও তোমার সাথে থাকবে একদম, তুমি বাসায় ঢোকার পর পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সে থাকবে তোমার সাথে। তো ছেলেটা দেখা গেছে একটু মুখটা নিচা করে বিড়বিড় করে কিছু বলে চলে যায় আর কি। তো আবু সাইদ কিছু বলে না, তার বাবা যা বলে দিচ্ছে এরকম। তো একদিন হ্যাঁ আবু সাইদ দেখে যে ছেলে আমির তাদের দোকানে এসে বসে আছে দুপুরের পরে। আবু সাইদ একটু বাইরে গেছিল, তো সে তাড়াতাড়ি এসে দেখে আমির বসা, তো জিজ্ঞেস করে যে কি অবস্থা, সে ভালো মতো জিজ্ঞেস করে। দেখে আমির ওই দিন খুব তার সাথে বেশ সফট ব্যবহার করতেছে, তাকে খুব আস্তে আস্তে আরবিতে বোঝানোর চেষ্টা করতেছে, সাথে কিছু ইংরেজি মিলায় যে দেখো আজকে আমি একটু বাইরে যাব আমার বন্ধুদের সাথে, তুমি না গেলেই ভালো হয়। তো আবু সাইদ বলতেছে দেখো আমি তো এরকম না যেতে পারবো না, আমি না যেতে পারবো না বিকজ তোমার বাবার আদেশ, আমি তো চাকরি করি এখানে, আমি না গেলে তো সমস্যা, মানে আমার যদি আমি তোমার বাবা যদি জানে যে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি এরকম, তোমার আব্বা আমার সমস্যা করবে। তো বলো অসুবিধা কি, তোমাকে নিয়ে আমি কফি শপে বসা রাখবো, তুমি বলবা না যে আমি কোথায় গেছি কী করছি, আমি এসে তোমার সাথে আবার দেখা করবো। তখন আবু সাইদ বলে যে না আসলে আমি এটা পারবো না, আমি মিথ্যা কথা বলতে পারি না, তবে তোমার টাকা দিব বেশি, আই উইল পে ইউ। তো সে বলে যে না না আমি ওর টাকা এক্সট্রা নিব না, আমার যেটা কাজ সেটাই আমি করব, আর তুমি কি করো আমি জাস্ট দেখবো, আমি তোমার কোনো কিছুতে ইন্টারফেয়ার করবো না। তার ছেলেকে বলে যে ই করো না, আমি এখানে থাকবো তোমার আশেপাশেই, ইন্টারফেয়ার করবো না। তো ছেলেটা বিরক্ত হয়ে যায়, অগত্যা পরে বলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমার সাথে চলো, আমার ফ্রেন্ড আসলে। আবু সাইদ বলে ঠিক আছে, সে তার মতো মোটামুটি ফ্রেশ হয়ে সে ওখানে তার টুকিটাকি কাজ করতেছে আর দেখতেছে যে আমির কি করে। আবার সে এখন চিন্তা করতেছে যে আমির তাকে রেখে পলায় না চলে যায় এখান থেকে, এই চিন্তাটা করতেছে, তাহলে তো বিশাল বিপদ হবে। তো চোখে চোখে রাখতেছে আমিরকে। তো এরকম করতে করতে বেলা গড়ায় যখন নাকি বিকাল হয়ে গেছে, বেসিক্যালি কিন্তু আবু সাইদ আমিরের সাথে থাকে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় সন্ধ্যার পর পর্যন্ত এদিক ওদিক থাকে আমির, এবং সন্ধ্যার পর তাদের বাসায় চলে যায়, তাদের ওখানে গাড়ি এসে নিয়ে যায়, তখন আবু সাইদ চলে আসে আর কি। তো আবু সাইদ দেখতেছে যে বিকাল হয়ে যাচ্ছে, আমির যাবে কখন, মানে পড়ন্ত বিকেল, তখন যাবে কখন সে চিন্তা করতেছে যে তো অলের বেলা চলে যেতেছে, সন্ধ্যার দিকে গাড়ি আসার কথা, নিয়ে যাবে এর। তো এই সময় দেখে তার ফ্রেন্ড একটা গাড়ি নিয়ে আসছে, তো আবু সাইদ খুব সচেতন হয়ে যায়, সে আস্তে ধীরে বের হয়ে যায়, দেখে আমির তাড়াতাড়ি বেরিয়েছে, বের হয়ে যায় দ্রুত গাড়িতে উঠতে, আবু সাইদও যে দাঁড়া একদম গেটের পাশে, কারণ এটা তার জব। সে চিন্তা করছে যে এটা আমার ঠিক মতো করতেই হবে, এখানে আমারে যদি তারা করে দরকার আমার এখানে প্রয়োজনে আমার তাদের সাথে ঝগড়া করতে হবে, বা আমি বলবো যে আমি পারবো না। তো সে যে গেটটা ধরে দাঁড়ায় গাড়ির। তো বন্ধুরা কি বলে আরবিতে তারা, তো আবু সাইদ বুঝে যে এই কি করতেছে এই ছেলে, তোমাদের তো বিশাল বিরক্ত করে তোমাদের এখানে। তা তখন আমির আবার তাদের ঠান্ডা করতেছে, বলছে যে ওকে আমার বাবা দিছে, কোনো না, ওরে নিয়ে যাই, ওরে নিয়ে ওখানে বসা রাখবো, কিচ্ছু না। তো বলে তারা জায়গা করে দেয় তাকে গাড়ির পিছনে বসার। তো আস্তে করে কোনো কথা না বলে আবু সাইদ বসে যায় ওদের সাথে। তাই এটা ঘুরতে ঘুরতে সামনে সে রাস্তাঘাট যতটুকু, আবু সাইদ খুব বেশি দূর যায় না এখানে, আবু সাইদ অ্যাকচুয়ালি ওইখানে হাঁটা চলা করেই চলতো, তার বাসাটাও নিয়েছিল কাছাকাছি দোকানের। তো ওই দিন সে একটু মোটামুটি ওদের সাথে যাইতে যাইতে দেখতেছে আশেপাশে, এবং তার কাছে একটু অন্যরকম লাগতেছে যে বাহ এই জায়গাতে বের হয়ে যেতেছি একটু অন্যরকম, কিন্তু বেলা পড়ে যাচ্ছে, সূর্যের আলো একদম হেলে যাচ্ছে। তো গাড়ি যে এক জায়গায় থামলো, এই জায়গাটা দেখে মনে হলো যে বেশ পুরানো, আশেপাশের দোকানপাট পুরানো একদম, এবং দূর থেকে একটা মানে ওই যে জায়গায় গাড়ি থামছে সেখান থেকে নিচে চলে গেছে একটা জায়গা একটু নিচু হয়ে, সেখানে যে দেখা যাচ্ছে যে অনেকগুলো দোকানের মতো, মানে ছোটোখাটো দোকান, এবং এগুলা দেখা যাচ্ছে যে ক্লোজিংয়ের প্রিপারেশন নিচ্ছে এরকম, মানে এখন ক্লোজ করে ফেলবে আর কি, এরকম একটা অবস্থা, কাইন্ড অফ লাইক ট্যুরিস্ট স্পটের মতো আর কি। তো আবু সাইদের কাছে মানে একটু অন্যরকম লাগলো যে এটা কোথায় আসছে তারা। তো দেখলো সবাই নামছে গাড়ি থেকে, এবং তার বন্ধুদের মধ্যে নিজেই ড্রাইভ করতেছিল একজন, সে আবু সাইদকে বলে তুমি কি গাড়িতে বসবা? আবু সাইদ বলে না আমি গাড়িতে বসতে পারবো না, আমাকে যেতে হবে সাথে। বলে কেন? তো বলে যে না আমাকে যেতে হবে, আমার বসের অর্ডার, ওর সাথেই থাকতে হবে। তখন আর কিছু করা নেই, অগত্যা তাকে নিয়েই বের হয় তারা, বের হয়ে হাঁটতেছে। আবু সাইদও দেখে যে হেঁটে ওই যে উপরের এখান থেকে ওই বাউন্ডারি ওয়ালের ভিতরে তারা ঢুকে গেছে। এখন ঢুকে হাঁটতে হাঁটতে এক জায়গায় আসছে, আবু সাইদ দেখতেছে এই জায়গায়
মানে জায়গাটা একটু অন্যরকম, কোনো মানুষজন নাই, হাঁটতে হাঁটতে জায়গায় চলে আসছে। ততক্ষণে কিন্তু সূর্য নেমে গেছে একদিকে, একেবারে সূর্য হেলে গেছে, দেখা যাচ্ছে এখান থেকে সূর্য একদম লাল হয়ে হেলে গেছে, মানে একেবারে মানে ডুবে যাবে। ডুবে যাওয়ার একটু আগে যখন নাকি সূর্য সোনালি হয়ে যায়, যে নাকি যেই টাইমটা হচ্ছে মানে একেবারে মানে যেই টাইমে আসলে প্রেয়ারও অ্যালাউড না, সেটা হচ্ছে যে ঠিক সূর্যাস্তের সময়টা, তার একটু আগের সময়টা, এরকম সময় একেবারে চারদিক সোনালি টাইপের হয়ে গেছে, হলদেটে সোনালি টাইপের হয়ে গেছে। এবং এই আলোটা এসে পড়ছে পুরা এই জায়গার প্রাঙ্গণে, এবং এখান থেকে আবু সাইদ দেখতেছে দূরে অসংখ্য পুরনো ঘরবাড়ি, হ্যাঁ পুরনো ঘরবাড়ি, যেগুলোতে বোঝা যাচ্ছে মানুষজন থাকে না, এরকম একটা জায়গা। এবং সেইখানে একটা জায়গা মাঝখানে একটা গাছটার চারিপাশে একটা বাউন্ডারির মতো দেয়া, মানে শেকল দিয়ে রাখছে, শেকল দিয়ে এরকম গোল করে সার্কেল করে রাখছে এই জায়গা। তো ওইখানে যখন সে দেখলো গাছটা, তার বুকের মধ্যে কেমন যেন একটা ধাক্কা দিল আবু সাইদের। সে কিন্তু নিজেই একটু অস্বস্তি ফিল করলো, মনে করলো যে এটা আবার কেমন গাছটা খুব মানে অন্যরকম, দেখি তার কাছে মনে হচ্ছে একটু অন্যরকম। তো গাছটার থেকে বেশ কয়েক প্যারামিটার দূরে ওই শেকলের বাউন্ডারিটা দেওয়া। তো এই সময় আমির তাকে বলল যে সাইদ তুমি এখানে থামো। সে কথা বলতে বললো, তাকে বলে স্কুত, মানে কথা বলবা না, চুপ, শাট আপ বলে তার বলছে স্কুত মাফি কালাম বলে তাকে দাঁড়া করা রেখে বলছে তুমি এখান থেকে নড়বা না, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি আসতেছি বলে তারা ফ্রেন্ডরা চলে গেল ওদিকে। তা আমিররা কিন্তু 3 জন ফ্রেন্ড ছিল, আমিরের সাথে 2টা ফ্রেন্ড আর আমির 3 জন। তো 3 জন হেঁটে ওই সামনের দিকে যাচ্ছে। তো আবু সাইদকে যখন দেখলো, দেখে চিন্তা করলো যে এদের সাথে আর এইসব তর্ক করে আমার লাভ কি, আর বইলেও লাভ কি, আজাইরা এইসব মানে নিজেই সব হেডেক নেওয়া। আমার দেখার দরকার, ছেলে যদি বেশি উল্টা সিধা করে কোথাও চলে যায়, আমি তার বাপকে কল দিব, দিয়ে বলবো যে আপনার ছেলে এরকম গেছে, আমাকে নিয়ে আসছিল, আর কোনোই নাই। এরকম চিন্তা করে সে চুপচাপ ওই জায়গায় দাঁড়ায় আছে, তার কিছু করার নেই। সে দূর থেকে দেখতেছে যে গাছটা আছে এবং সূর্য আস্তে আস্তে হেলে যাচ্ছে। সূর্য হেলতে হেলতে একেবারে হেলে গেছে, মানে তখন আলো একদম নাই। এবং সেইখান থেকে দেখতেছে যে এরা 3 জন বন্ধু যে হেঁটে গেল ওদিকে, সে ওই শিকলের বাউন্ডারির কাছে দাঁড়ায় আছে, ঠিক আছে, তারা নড়তেছে না। এরপর দেখলো আবু সাইদ দেখতেছে যে যখন সূর্যটা একদম হেলে গেছে, মানে ডুবে যাবে এই সময়, মানে পুরা জায়গাটা লালচে হয়ে গেছে, শিকলের বাউন্ডারি থেকে ক্রস করে আমির ঢুকে গেল ভিতরে, ওই সার্কেলের ভিতরে, গাছটার একেবারে কাছে চলে গেল। কেন জানি আবু সাইদের কাছে এই জিনিসটা খুব মানে অন্যরকম লাগতেছিল, মানে সামথিং ব্যাড মনে হচ্ছিল তার কাছে, মানে সঠিক মনে হচ্ছিল না। তো দেখলো একদম কাছে গিয়ে আবু সাইদ ওই গাছটার সামনে হাত দিয়ে গাছটাকে ধরলো, ধরে মনে হচ্ছে যে কিছু একটা সে করতেছে এখান থেকে আবু সাইদ বুঝতেছে না। তো সে বেশ খানিকক্ষণ খেয়াল করলে এর মধ্যে কিন্তু সূর্য একবারে ডুবে যাচ্ছে এরকম অবস্থা। মানে এই ডুবন্ত সূর্যের আলোর দিকে মুখ করে কিন্তু এই 3 জন দাঁড়ানো, তার মধ্যে একজন কিন্তু ভিতরে ঢুকে গাছের কাছে। তো সে দেখতেছে যে আমির 2 হাত জড়ো করে কি জানি বলতেছে জোরে জোরে, এবং সেটার কিছু শব্দ তার কানে আসছে, সেগুলো বুঝতে পারতেছে না, বাট আমিরের গলা শুনতেছে সে লাউড এরকম। এর মধ্যে কিন্তু সূর্য একদম ডুবে যাচ্ছে, মানে 3 জনকে মনে হইতেছে 3টা ছায়ার মতো, কারণ সূর্যটা এসে তাদের উপর পড়ছে, সেখান থেকে লম্বা হয়ে ছায়া পেরিয়েছে এদিক থেকে, এবং ছায়াটা এমনভাবে আমির যেহেতু সামনে, একটা 3 কোণা ছায়ার মতো এসে পড়ছে এদিকে। তো আবু সাইদের কাছে জিনিসটা বেশ খানিকটা অশুভ মনে হইতেছে এই জিনিসটা, এবং এই সাউন্ডটা অপার্থিব লাগতেছে ওখান থেকে জোরে জোরে আমির যে বলতেছে। তো কয়েক সেকেন্ড পরে সে হঠাৎ দেখলো যে আমির হঠাৎ করে একেবারে এরকম কেঁপে উঠে ধাপ করে পড়ে গেল, ওইখানে একেবারে মাটিতে ধাপ করে পড়ে গেল, এবং সাথে সাথে তার 2 ফ্রেন্ড লাফ দিয়ে উঠে ওখান থেকে দৌড় দিল, একেবারে আসতেছে, মানে আবু সাইদের দিকে আসতেছে, এবং দৌড় দিয়ে আবু সাইদ কিছু বুঝে ওঠার আগে আবু সাইদকে ক্রস করে চলে গেল, তারা ক্রস করে দৌড়ে একদম চলে যাচ্ছে ওদিকে। আবু সাইদ চিন্তা করলো, কয়েক সেকেন্ড সে একদম মানে হতবিহ্বল হয়ে গেছে, হঠাৎ করে সম্বিত ফিরে পেয়েছে, কি হিসেবে ব্যাপারটা দেখলো যে ওই 2 জন দৌড়ে অনেক দূর চলে গেছে অলরেডি তখন ওইদিকে। আবু সাইদ দৌড় দিল সরাসরি আমিরের দিকে। সে দৌড় দিয়ে যে সে সেই যে বাউন্ডারি যেখানে, ওখানে দেখে যে আমির পড়ে আছে, ততক্ষণে সূর্য কিন্তু নেমে গেছে, সূর্য আর দেখা যাচ্ছে না, আকাশটা লালচে হয়ে দিচ্ছে। আমির কেমন জানি কাঁপতেছে, এখানে শুয়ে থর করে কাঁপতেছে, এরকম কাঁপতেছে, এবং তার মুখ তো মনে হচ্ছে মুখ মানে একদম বিচিত্র একটা ভঙ্গি হয়ে গেছে মুখের, ভয়ঙ্কর একটা অবস্থা। তো আবু সাইদ বুঝে উঠতে পারতেছে না কি করবে। আলো কিন্তু একদম কমে গেছে তখন, এবং আবু সাইদ বুঝতেছে আশেপাশে কেউ নাই, জায়গাটা একদম নির্জন। এই সময় হঠাৎ করে আমির চোখ খুললো, আমিরের চোখ পুরো উল্টানো, মানে তার মনিটা উপর দিকে উঠে গেছে, এবং সে করে কি জানি বলতেছে, দুর্বোধ্য ভাষায় কি বলতেছে। তো
প্রচণ্ড ভয় পেয়েছে আবু সাইদ, কিচ্ছু করার নাই, কিন্তু সে তো আসলে তার বসের কাছ থেকে দায়িত্ব নিয়ে আসছে তার ছেলেকে দেখার। তো সে 2 হাত দিয়ে ধরে ফেললো আমিরকে ধরে ফেললো এবং দোয়া পড়তে পড়তে, কারণ সে ভয় পাইছে। তো সে যখন দোয়া পড়ছে তাকে মনে হলো লাথি দিল একটা আমির, এবং লাথির চোটে সে ছিটকায় পড়ে গেল এক পাশে, মানে একদম ছিটকায় পড়ছে, পড়ে খুব ব্যথা পেয়েছে। তারপর সাথে সাথে উঠছে, দেখলো যে আমির ওখানে দাঁড়ায় হাসতেছে এবং মানে এমনভাবে হাসতেছে, হাসিটা বেশ ভয়ঙ্কর, এবং চোখ তখনও তার উল্টানো। তো আবু সাইদ আর কোনো কথা চিন্তা না করে দোয়া পড়ে দৌড়ায় যে লাফ দিয়ে আমিরকে আবার জড়ায় ধরলো, এবং সে দেখলো আমিরের গায়ে অসম্ভব শক্তি, এমন একটা শক্তি মনে হচ্ছে সে উঠে যাবে উপর দিকে, অ্যাজ ইফ আমিরকে কেউ টেনে তুলে নিচ্ছে মাটি থেকে উপরে, এরকম একটা অবস্থা। এবং সে ঘর 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 করতেছে এবং আবু সাইদের পিঠে কিল মারা শুরু করলো। প্রচণ্ড ব্যথা পাইছে আবু সাইদ। তা আবু সাইদ আসলে দোয়া জানতো, সে সূরা জানতো। তো সে সূরা পড়লো, সূরা পড়ার সাথে সাথে মনে হলো যে একেবারে তার কাঁধের উপর নেতায় পড়লো আমির, নেতায় পড়ছে, যে মনে হলো যে বেশ একটা মানুষের ওয়েট এসে পড়ছে। আবু সাইদও খুব হয়ে গেলো, সে হাঁটু কেড়ে বসে পড়ছে, কিন্তু কিছু করার নাই, সে আমিরকে কাঁধে নিয়ে সে সূরা পড়তেই আছে। পড়তে পড়তে আশেপাশে তাকাচ্ছে, ডানে বামে সব বন্ধ, কেউ নাই, আশেপাশে একদম ফাঁকা, এবং দূরে দেখা যাচ্ছে যে সেই ডেজার্টের কিছু অংশ, এবং তারও দূরে ছোট ছোট এরকম ঘর, গ্রামের ঘর, এবং সেগুলো একদম অন্ধকার, কিচ্ছু নাই। মানে যেহেতু সূর্য নেমে গেছে, আকাশে হালকা লালচে লালিমা আছে, মানে এই সময়টা মানুষ নামাজের জন্য তখনও সময় থাকে মাগরিবের। সে দূরে তাকায় দেখতেছে পুরানো একটা ফোর্ট, মানে বেশ পুরনো একটা, মানে এরকম বিশাল বিল্ডিং ওখানে দাঁড়ায় আছে। তো আবু সাইদ আর কিছু করলো না, সে কাঁধের মধ্যে কষ্ট করে নিল, দেখলো অচেতন আমির। সে অনেক কষ্ট দিক দিয়ে হেঁটে আসছে, এবং আসার সময় সে দেখতেছে সামনে এসে যে কিছু দোকানপাটের মতো দেখছিল যেগুলা, সেগুলোর মধ্যে কোনো ঝাপটাপ নামানো, এগুলো বন্ধ, পুরো জায়গাটা নিশুতি, মানে কোনো মানুষজন নাই। সন্ধ্যার পরে একদম মানুষ নাই হয়ে গেছে ওই জায়গায়। তো সে কি করবে, অনেক কষ্টে টেনে টেনে নিয়ে আসলো আমিরকে, এবং তার একদম হাত পা জাম হয়ে যাইতেছে, কারণ একটা 15-16 বছরের ছেলে, বেশ ওয়েট, এবং সে তাকে কাঁধে নিয়ে আসতেছে। এবং আবু সাইদের বয়সও খুব বেশি না, তার বয়স তখন 18-19 বছর এরকম। তো সে যখন নিয়ে আসছে, এসে গেটের কাছে এসে দেখতেছে যে সেই গাড়িতে তারা আসছে, গাড়ি নাই, ওই জায়গাটা ফাঁকা, এবং আশেপাশে কোনো দোকানপাটও নাই। দূরে দেখা যাচ্ছে 2-1টা দোকানের আলো, এবং সেগুলো মনে হয় বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এখন এতটুকু রাস্তা তাকে নিয়ে যেতে হবে, যে জায়গাটা দিয়ে সে উঠছে এই জায়গাটা উঁচু এবং অনেক পায়ে ব্যথা। তো সে অনেক কষ্টে সেই আমিরকে বসায় রাস্তার পাশে, সে ধাক্কা দিতেছে, আর বলছে এমনও নাই যে পানি আছে, পানি ছিটাই দিবে চেহারা, তাও না, বারবার বলতেছে আমির আমির, মানে সব ঠিক আছে, তুমি উঠো উঠো, তোমার আছে। সে দেখতেছে হাত ধরে তার নাকের কাছে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে কিনা, সব দেখতেছে যে এগুলো চলতেছে, নিঃশ্বাস চলতেছে, হার্টবিট আছে, বাট আমির এরকম মাথা কাত করে ঝুলেই আছে, মানে সে বেহুশ। তো সে মানে দোয়া পড়ে পড়ে বারবার ফু দিতেছে আমিরকে। তো কিছুক্ষণ পরে দেখলো যে আমির আস্তে আস্তে মাথা নাড়তেছে, মনে হচ্ছে যে সে মানে ঘুম থেকে উঠতেছে এরকম, বা ডিপ ঘুম থেকে উঠতেছে। একটু পরে আমির চোখ মেলে ইকে দেখে খুব অবাক হলো, সাইদকে দেখে। সে তাকে মানে আরবিতে ফার্স্টে বললো যে আমি কোথায়, তারপর সে মনে হয় একটু হুঁশ আসছে তার, তো বলতেছে যে কী হয়েছে, সবাই কই। তো তখন বলতেছে যে এটা পরে, তুমি আমার সাথে হাঁটো বলে আবু সাইদ তাকে ধরে নিয়ে উঁচা করলো, করে আস্তে আস্তে হেঁটে 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 সমান জায়গায় আসছে। এবং সেখান থেকে আমির বলতেছে যে আমি আর হাঁটতে পারবো না, আমার মনে হচ্ছে যে আমি খুব টায়ার্ড, মানে আমি ব্যথা পাইছি অনেক, আমাকে কোথাও নিয়ে যাও ট্যাক্সিতে করে, আমি পড়ে যাচ্ছি। তো বলে এইখান তো হবে না, তুমি সামনে আসো। তো আসলে আবু সাইদও তখন এতটা না, ওই শহরে ওরকম ট্যাক্সির ব্যবস্থা ওইভাবে নাই। তো সে অনেক কষ্টে আমিরকে নিয়ে হাঁটায় হাঁটায় নিজে কাঁধে ভর দিয়ে নিয়ে আসলো, এনে ওই যে ওখানে যে দোকানের মতো, যে ওখানে দেখলো যে ওইটা আসলে একটা রেস্টুরেন্ট, আর কি ওইটাও বন্ধ হয়ে যাবে। জিজ্ঞেস করলো যে তোমরা কি বন্ধ? বলে হ্যাঁ। বলে কী হয়েছে? রেস্টুরেন্টের লোক জিজ্ঞেস করলো, বলে যে ও এখানে ব্যথা পাইছে, আহত ব্যথা পাইছে। খুব সুন্দর দৃষ্টিতে তাদের দিকে তাকাইলো রেস্টুরেন্টের লোকটা। তো তাকে বলতেছে যে খাওয়াই দাও, মানে গাওয়া খাওয়াই দাও, আর পানি দাও। কী হয়েছে, কীভাবে পড়লো, কী হয়েছে, বেহুশ কেন? তো মনে হচ্ছে হুশ নাই, আর জিজ্ঞেস করতেছে এই রেস্টুরেন্টের লোকটা। তো আবু সাইদ মানে হাই ছাড়ছে, সে বলতে চাচ্ছে না, সে বলে বন্ধুদের সাথে এখানে আসছিল। তখন ওই রেস্টুরেন্টের লোকটা বলতেছে আরবিতে, মানে সে খুব ফ্লুয়েন্ট, এত ভালো বুঝে না আবু সাইদ, কিন্তু যা বুঝলো বলতেছে যে এখানে এরকম পাজি পোলাপান মাঝে মাঝেই আসে এখানে, ওই যে এখানে জাদুঘরের যে গাছ আছে গাছের কাছে আসে। তো তখন খুব ইন্টারেস্ট ফিল করলো আবু সাইদ যে কি গাছ, জাদুঘরের গাছ, মানে ওদের আর এইখানে এক গাছ আছে, এই গাছটা এই এক জাদুঘরের আছে এখানে, এই জাদুঘর এখানে গাছটার করছিল, ওরে এখানে মারছিল মানুষ অনেক বছর আগে সেখানে, এবং সেখান থেকে এই গাছ লাগাইছিল, এবং অভিশপ্ত গাছ। এটার এখানে অনেকে জাদুটোনা করতে আসে, আর পোলাপাইন আসে, দুষ্ট ছেলে পেলে এখানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে আসে। তো এমন হয় সেরকম একটা, তোমাদের এটা কে?
বলে যে সে বলতেছে তখন আবু সাইদ যে আমার মালিকের ছেলে। তো বলতেছে যে কি করছিল সত্যি বলো তো। তো দেখতেছে যে আমির তখন একটু তার হুঁশ আছে, আমির হাত দিয়ে এরকম করতেছে আবু সাইদকে, ইশারা করতেছে, কিছু বলতে না, কিন্তু সে কিন্তু নিজে মনে হচ্ছে যে একটা ঘোরের মধ্যে আছে। তো আবু সাইদও ওই লোককে একটু ইশারা দিল যে সে পরে বলবে এরকম কিছু বলে। তো বললো যে আমাদের একটা ট্যাক্সি বা কিছুর ব্যবস্থা করে দিন। তো সেই লোক বললেন ট্যাক্সি নাই, কিছু নাই, তুমি দাঁড়ায় দেখো এখানে পাও কিনা কাউরে। তো দেখলো ঘুরে ঘুরে, একটু পরে দেখলো যে একটা গাড়ি আসতেছে এরকম। সে মনে করলো যে এরকম হাত দেখালো, কেউ থামলো না। তো একটু পরে ওই লোকটাই ওর থেকে একজন লাইনে দিছে, বলছে পৌঁছায় দাও এদেরকে, এই এত টাকা দিয়ে দিবা এরা। আবু সাইদ খুব ধন্যবাদ দিয়ে ওখান থেকে ওই ইসের গাড়ি নিয়ে এসে পৌঁছায় দিল আর কি বাসায়, একদম বাসায় নিয়ে বাসার সামনে সে বেল বাজাইলো। তাদের বাসার যেই বেরোলো, বললো কী হয়েছে, বলে যে ও এখানে যে পড়ে গেছিল বন্ধুদের সাথে খেলাধুলা করতে, যে এদিকে আমির তাকে বলতেছে যে আবু সাইদকে গাড়ির মধ্যেই, তার তখন একটু অবস্থা ভালো, যে আমার বাপকে কিছু বলবো না, আমার বাপরা যদি কিছু বলো তোমার কিন্তু মেরে ফেলবো, মনে রেখো তুমি, আমার এখানে বন্ধুরা অনেকই, তাদের অনেক ক্ষমতা আছে এখানে, তোমার কিন্তু মেরে ফেলবো তোমার বাপরা যদি কিছু বলো। তা আবু সাইদ খুব রাগ করছে, করে বলো তোমার ভালোর জন্য তোমার বন্ধুরা তোমার ফালাই থেকে গেছিলো এখানে। হ্যাঁ, মানে সে যতটুকু আরবিতে ইংলিশে মিলায় বলছে যে তোমাকে এখানে ফালাই থেকে গেছিলো, হ্যাঁ, দে জাস্ট ডিচড ইউ ওভার দেয়ার। সো আমি তোমাকে তুলে আনছি এখানে, আর তুমি আমাকে থ্রেট মারো, আমি তোমার বাপরে বলবো যে তোমার সাথে আমি আর কোথাও যাব না। তখন আবার তার হাত ধরে আমি রিকোয়েস্ট করতেছি, আমার বাপরে এগুলোও বলো না প্লিজ, কিছু বলো না আমার বাপরে। তো বলছে ঠিক আছে, আর কিছু না বলে নামাই দিল। এবং দেখা গেল যে আমির নিজের পকেট থেকে ইসের থেকে হাতায় বেশ কিছু টাকা দিল আবু সাইদকে। আবু সাইদ নিবে না, আবু সাইদ বলে নো, আমি নিব না, এটা আই ডোন্ট নিড ইট, তোমারটা তুমি রাখো বলে রেখে। তো বলছে ট্যাক্সি ভাড়া রাখো, বলে আচ্ছা ঠিক আছে। তো ওই লোকটা দেওয়ার জন্য যে টাকা, এটা রেখে ওই ছেলেকে নামাই দিয়ে সে চলে আসলো বাসায়। তো বাসায় এসে নিজের মতো হাত মুখ ধুয়ে তারই করতেছে। এখন অলরেডি রাত হয়ে গেছে, এরকম সময় মানে তার কাছে আজকে বেশ ধকলও গেছে আসলে। তো আবু সাইদ বেশ টায়ার্ড। আবু সাইদ নিজের মতো ওইখানে থাকতো, তার সাথে একজন পাকিস্তানি রুমমেট ছিল। তো সে ওই দিন সেই পাকিস্তানি রুমমেটকে সে বলতেছে যে ভাই এরকম কিছু ঘটনা ঘটছে, আমি আপনাকে আজকে বলি যে এই ঘটনাগুলো আসলে আপনাকে বলা দরকার আমার, কারণ আমার তো এখানে বলার মতো কেউ নাই কারোর সাথে যে আমি শেয়ার করবো এই ঘটনাটা। তো তার পাকিস্তানি রুমমেট যে ছিল আনোয়ার নাম, তো সে বলতেছে যে হ্যাঁ বলো কী ব্যাপার। তো সে বলতেছে যে এরকম অবস্থা, আমার বস তো এরকম কাজ দিছে, এই ঘটনা। আনোয়ার বলতেছে যে আসলে এটা তো খারাপ জিনিস, তোমার তো আসলে আমার অনেক কিছু বলা উচিত ছিল, তুমি তো জানো, আমি ভাবছিলাম যে তুমি এই শহর সম্বন্ধে জানো, এইখানে কিন্তু এই শহরটা অনেক পুরনো শহর, এইখানে অনেক রকমের ঘটনা আছে, ঐতিহাসিক ঘটনা। তুমি যে গাছের কথা বলতেছো এটা একটা ব্ল্যাক ম্যাজিকের গাছ, এই ব্ল্যাক ম্যাজিকের গাছ এখানে জাদুকর এখানে শাস্তি দিচ্ছিল, শাস্তি দেওয়ার পর ওখানে মেরে ফেলছিল জাদুকরকে, এবং জাদুকরের এইখানে জাদুকরই নাকি এখানে গাছ লাগাইছিল তার আগে, এবং সেখানের গোড়ায় নাকি তার মানে কিছু অভিসম্পদ দিয়ে গেছে জাদুকর, এবং ওই গাছকে ঘিরে নাকি অনেকে ব্ল্যাক ম্যাজিক করে এখনও, এবং অনেক আজে বাজে ব্যাপার স্যাপার হয়। তো যতদূর সম্ভব তোমার বসের ছেলে, ওই যে এখানকার টিনের ছেলে পেলে তো আসলে দুষ্ট, সে কোনো একটা এইসব জিনিসের মধ্যে ইনভলভ হয়েছে, এবং সে এখানে যেয়ে তাকে হয়তো চিনে ধরছিল। এগুলা সাবধান, এগুলা খুব খারাপ, আর তুমি নিজে এগুলোতে যাবা না, তোমার যদি তোমার বস বলে কখনো এগুলাতে ইনভলভ হয়েও না। এখানে কিন্তু অনেক বাজে ব্যাপার স্যাপার আছে, এখানে কিন্তু মানুষের বাসাতেও দেখা যাচ্ছে অনেকের বাড়িতে এরকম আগুন ধরে যায়, বাসার মধ্যে আগুন ধরে যায়। তখন বলছে যে মানে বলে যে হ্যাঁ আমাদের এখানে আরেক ভাই ছিল আমার, মানে দেশি ভাই, সে থাকতো এখান থেকে বেশ খানিকটা দূরে, তুমি যে জায়গার কথা বলছো ওইখানের লোকেশনের কাছে তার বাসা। তো সে ওইখানকার এক রেস্টুরেন্টে কাজ করতো, তো সে এরকম তার বাসাটা ছিল রেস্টুরেন্টের পিছনে। তো একদিন রাতের বেলা সে ঘুমাইতেছে, হঠাৎ দেখে যে তার ঘরের মধ্যে একটা আগুনের মানুষের মতো, পুরা আগুন কিন্তু মানুষের শেপ, সে এরকম হেঁটে বেড়াইতেছে। তো বেশ ভয় পাইছে, সে তো ভয় পাইছিল, খুবই ভয় পাইছিল। তো চিৎকার করে উঠছে, তখন নাকি তার দিকে তাকায় আগুনের মানুষটা হাসতেছিল। তো এইটা কিন্তু এই শহরে এরকম ঘটে, এটা যে মিথ্যা কথা তা না, এটা কিন্তু এই শহরের মধ্যে হয়। তো সাবধান, তুমি এগুলোর মধ্যে যেও না, আর এগুলা টাইনাওয়ান বানা, দেখো আমরা এই ঘরটার মধ্যে থাকি, চাই না এগুলো আসুক, এবং এই শহরের নাম মানুষ বলেও না এইসব কারণে। এই শহরে যারা থাকে তারাও এই ঘটনা শেয়ার করে না কারো কাছে। তা আবু সাইদ শুনে আনোয়ার কথা বলে থ্যাংক ইউ ভাই, আপনি ভালো বুদ্ধি দিয়েছেন, বলে যে তুমি তোমার বসকে বলে দিও যে তার ছেলেকে তুমি আর এরকম দেখতে পারবে না এই সিদ্ধান্ত। তো যাই হোক, এগুলা বলে সে আনোয়ারের সাথে কথা বলে সে একদম ক্লান্ত হয়ে গেছে। তো ক্লান্ত হয়ে সে মোটামুটি খাওয়া দাওয়া করে রাত্রে শুইতে গেছে।
ঘুমাইতে পারছে আধা ঘন্টার মতো মনে, এর মধ্যে তার ফোন বাজতেছে, আবু সাইদের ফোন বাজতেছে। তো ফোনটা সে তাকায় দেখে তার বস কল দিছে। তখন কিন্তু অলরেডি অনেক রাত, প্রায় 11:30টার মতো বাজে। তো সে ফোন ধরছে, ধরে মানে একটু থতমত যে বসে যেহেতু বলে নাই কী হয়েছে, এর মধ্যে হঠাৎ করে বস কল দিল। তো সে বলতেছে যে জি বস কী হয়েছে, সালাম দিয়ে বলতেছে। তো বস বলতেছে যে ইসের সাইদ, তোমাকে আমি নিতে আমার ড্রাইভারকে পাঠাইতেছি, তুমি একটু গাড়িতে করে চলে আসো আমার বাসায়। আর তোমার বাসায় তুমি যদি কারোর সাথে থাকো তাহলে বলে এসো যে আমি আজকে আমার বসের বাসায় থাকবো, হ্যাঁ এখানে আছে মানে সমস্যা আছে, একটু আসো, আমি গাড়ি পাঠাইতেছি। এখন মুখের উপর তার কিছু বলা যায় না, হ্যাঁ মানে আবু সাইদ বলতে পারে না। তার বড় ভাইয়েরও কিন্তু পরিচিত, তার যে বস বড় ভাই, এর জন্যই তাকে চাকরি দিয়েছিল এখানে না। তা আবু সাইদ শুধু উঠলো, উঠে তার মতো হাত মানে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কাপড় পরলো। তো তার রুমমেটকে বললো যে আনোয়ারকে, যিনি ছিলেন, যে আমার বস বলছে তার বাসায় যেতে। তো তখনই আনোয়ার সাহেব বলতেছে যে ওয়েল, তোমার কিন্তু বলছি আমি যে তুমি কিন্তু ভেজালে পড়তে যেতেছো, হ্যাঁ এগুলা মানে খুব বাজে জিনিস, এগুলোর মধ্যে জড়াও না। তুমি বলবা যে দরকার চাকরি করবো না, বলে চাকরি করার দরকার নেই, অনেক চাকরি আছে, অনেক কাজ আছে, দরকার নেই থাকবে না, তোমার ভাইরে বলবো অন্য জায়গায় কাজ জোগাড় করে, এগুলো বোঝা টুজা আর কি। তো তখন আবু সাইদ বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায় বলে সে রেডি হয়ে থাকে। একটু পরেই দেখে যে বসের গাড়ি চলে আসছে। তো বসের গাড়ি তাকে নিয়ে যায়। তো ড্রাইভারকে সে জিজ্ঞেস করে ভাঙা ভাঙা আরবিতে যে কি হয়েছে, বস কেন ডাকতেছে। বলে যে ওনার ছেলে তো বাসার থেকে পলাইছে। মানে ছেলে নাই বাসায়, বাসায় নাই বলে না। এই তো মানে আত্মা উড়ে গেল আবু সাইদের, যে কী অবস্থা। তো বাসায় এসে ঢুকে দেখে যে মানে সে বসের বাড়ির যে গাড়ি বারান্দা ছিল, গাড়ি ঢোকার পরে বস দৌড় দিয়ে নামছে এখান থেকে, 2তলা বাড়ি আর কি, সিঁড়িতে দৌড় দিয়ে নামছে। নেমে এসে বলতেছে মানে সাইদ বলে 2 হাত এরকম করে তাকে ধরছে। এসে বলে যে তুমি আমরা বাঁচাও, কি হয়েছে, আমার ছেলেকে তো পাইতেছি না, এখন ওকে খুঁজতে বেরোবো, তুমি আমার সাথে চলো। কি হয়েছে, ও আজকে লেট বাসায় আসছে এরকম ক্লান্তভাবে, এইভাবে কি হয়েছিল, তুমি কিছু জানো, তুমি তোর সাথে ছিলা। তো তখন আবু সাইদ চিন্তা করে যে এখানে আসলে তার ছেলে যাই বলছে, রাগ ঢাকের কিছু নাই। বলে যে আজকে একটা ঘটনা ঘটছে, আমি আপনাকে বলতে পারিনি কারণ আপনার ছেলে আমাকে অনেক রিকোয়েস্ট করছে, আর সে মানে আসলে মানে আমি মনে করছি যে আমি যদি আপনাকে এটা বলি তা আবার কেমন হবে, অথবা আপনারা পরে বলতাম আমি, ও আসলে এরকম আজকে এই ব্যাপারটা ঘটছে। তো তার বাপ তো একদম পুরো আকাশ থেকে পড়ে, বলে তোমার কখনোই যাইতে দেওয়া উচিত হয় না, সে যখন গেছে ওদিকে তখনই তোমার উচিত ছিল আমাকে কল দেওয়া। বলে যে আমি আসলে কেমনি কী করবো, আপনার ছেলে আমাকে যেরকমভাবে শাসায় সব সময়। তো বলে যে হ্যাঁ আমি জানি, ও মানে সে বেয়াদব। এটা বলে তার বাপ বলে যে তুমি আমার সাথে চলো, আমার সেরকম মানুষ নেই সাথে, তুমি আমার সাথে চলো, আমি দেখতেছি ছেলের কি হয়েছে। তো তার বাবা তাকে নিয়ে যায় একটা বাসায়, যেয়ে দেখে ওইখানে বাসাটা একটা আলেমের বাসা, এবং মানে খুব নীরব একটা বাসা। আলেমের বাসা বুঝতে পারে কারণ যে ওই বাসার পরিবেশটা দেখে বুঝে অন্যরকম, মানে অন্যরকম একটা পরিবেশ। এবং সেখানে একজন আলেম আসেন। তো আলেম আসার সাথে সাথে দেখে যে তার বস, আবু সাইদের বস, সালাম দিয়ে তাকে করমর্দন করেন, এবং একদম সুফি মতো আর কি, উনি এরকম বিশাল বড় দাড়ি, ওনার মাথার মধ্যে পাগড়ি বাঁধা, এবং খুব সুন্দর একটা আলখাল্লা পরা। তো তাকে আরবিতে বলেন তার বস যে আমার ছেলে এরকম হয়েছে, যে ও আবু সাইদকে দেখায়, বলে যে আমার এখানে অফিসের কাজ করে এই ছেলেটা, তো ও দেখছে আমার ছেলে এরকম করছে। তো উনি তখন বলে তারপর কী হয়েছে, বলে যে ও হঠাৎ করে বাসায় আসছিল, বাসায় এসে সবাই দেখছে এরকম, তার রুমে গেছে, এই কিছুক্ষণ আগে যে দেখে সে নাই, বাসার কোথাও নাই। বন্ধুদেরকে ফোন করছি, বন্ধুরা বলে তারা জানে না কিছু। তো তখন বলে আচ্ছা ঠিক আছে। তো সেই আলেম বলল যে আমি বসতেছি ভিতরে, একটু আমি দেখি। মানে তখন আবু সাইদ বুঝলো যে ওই আলেম তিনি তার হয়তো জিনের আছে, মানে ওনার সাথে কানেকশন আছে কোনো, বা উনি কোনোভাবে এটারই দেখতে পারে আর কি, হয়তো ওনার সাথে কোনো জিনের বন্ধুত্ব আছে বা পরিচিতি আছে, বা ওনার আন্ডারে কোনো জিন আছে আর কি। আবু সাইদ বসে আছে এবং তার বস। একটু পরে ওই আলেম যিনি, তিনি বেরোলেন ঘর থেকে, বের হয়ে বললেন তাকে, এগুলো উনি আরবিতে বলতেছে। আবু সাইদ কিছু কিছু তখন বুঝছে, কারণ সে অলরেডি তখন কিছু ভাঙা আরবি শিখে ফেলছে, আর পরবর্তীতে সে আরও জিনিসটা ঝালাই করে নিছে, এবং সেটাই সে বলতেছে যে সেই আলেম বলতেছে যে আপনার ছেলে তো আছে অমুক একটা গ্রামে, সেই গ্রামটার কথা শুনে মনে হলো তার বস আটকায় উঠছে। বলে ওকে তো জিন্নাত নিয়ে গেছে ওকে নিয়ে গেছে, এবং সে নিজের অজান্তে ওখানে নিজেকে বিসর্জন করছে, ওকে নিয়ে গেছে ওইখানে, এবং ওকে হয়তো নিয়ে চলে যাবে ওইখান থেকে। তো তখন তার বস বলে, আবু সাইদের বস বলে যে আমার মানে সে কান্না হয়ে গেছে যে আমার ছেলেকে কী করা যায়, ওকে বাঁচানোর ব্যবস্থা করে নেই। সে বলে বাঁচাবে তো আল্লাহ, আমি তো বাঁচানোর কিছু না। তো তিনি
আমল দেন, কিছু তাকে আমল দেন, আর একটা এরকম কিছু একটা হাতে দিয়ে দেন, বলে যে এটা নিয়ে যাবা ছেলেকে ওইখানে গেলে পাবা। বলে যে আমি তো যেতে পারবো না, আমি খবর এনে দিলাম তোমাকে, ওইখানে গেলে পাবা। তো ওইখানে যাওয়াটা কিন্তু অনেক সাহসের ব্যাপার। এরকম রাতের বেলা ওইখানে কেউ ঢুকে না, শুধু রাত কেন, দিনের বেলাও কেউ ওইখানে ঢুকে না। ওইটা সেই পরিত্যক্ত গ্রাম, এখানে জিনদের সাধকরা থাকতো এবং অনেকেই এখানে জিন সাধনা করত। তো এই গ্রাম অনেক ভয়ঙ্কর এবং ওইখানে তোমার ছেলে আছে। এবং তিনি একদম একটা কাগজ নিলেন, এরকম কাগজের মধ্যে তিনি আঙ্গুল দিয়ে এরকম করে দাগ কাটলেন অদৃশ্যভাবে দাগ কাটার পরে তিনি এরকম করে হাত দিয়ে বললেন একটা কলম দিতে। সেই কলম দিয়ে তিনি তারপর সেই নিজে যেসব জায়গায় হাত বুলাইছেন সেই জায়গায় আঁকলেন। তো এই জিনিসটা দেখতে অনেকটা একটা ম্যাপের মতো হয়ে গেল, দেখে মনে হচ্ছে একটা ম্যাপ। বলতেছে এই জায়গাতে তোমার ছেলে আছে, তিনি একটা সার্কেল করে দিলেন, এইখানে তোমার ছেলেকে নিয়ে গেছে, তোমার ছেলেকে ওই যে জাদুকর জিন্নাত এখান থেকে নিয়ে গেছে, ওখানে তোমার ছেলে আছে। এবং সাবধান, তোমার ছেলে কিন্তু নিজেকে তার কাছে বিক্রি করে দিছে, তাকে কিন্তু নিয়ে যাবে। এখন তুমি যদি ছাড়াইতে যাও তাকে খুব বিপদ হতে পারে। আর এই যে তাকে তো হাতে একটা জিনিস দিয়ে দিছে, বলছে এইটা সাথে নিয়ে যখন তোমার ছেলেকে ধরবা তখন তোমার সমস্যা হবে না, আর আমি যতটুকু পারি। তো আবু সাইদের বস খুব কান্না হয়ে অনেক রিকোয়েস্ট করলেন যে আমাকে আপনি একটু চেষ্টা করেন, হেল্প করেন সাথে। আমি তো এখান থেকে চাই না, আমার এটা কাজ না, তো আমি তোমাকে একদম মুসলমান হিসেবে হেল্প করলাম, এতটুকুই, তুমি যাও যে তোমার ছেলেকে নিয়ে আসো, এই আর কি। আর ওইখানকার অবস্থা এরকম যে ওখানকার যে আইন প্রণয়নকারী কেউও তাদের সাথে ওইখানে যাবে না এরকম রাতের বেলা এসব শুনলে। তা যাই হোক, তা আবু সাইদের বস এখান থেকে আবু সাইদকে নিয়ে বের হয় এবং তার ড্রাইভারকে নিয়ে বের হয়, বলে যে ওই জায়গায় যাবো। ড্রাইভার একের সাথে সাথে বলতেছে যে তাকে আরবিতে যে স্যার সরি, আমি ভিতরে ঢুকবো না। তো লোকটা দেখলো পুরাই চেহারা পুরো পাংশু হয়ে গেছে আবু সাইদের বসের। তা আবু সাইদ তখন চিন্তা করলো যে যাক, সে তো আমার বস এবং আমাকে যেহেতু হেল্প করে, আমি তার অসহায়ত্ব দেখে সে বলল যে আপনি চিন্তা করেন না, আমি আসি আপনার সাথে। খুব খুশি হয়ে গেল বস, তাকে ধরে প্রায় কেঁদেই দিল আর কি। আবু সাইদকে নিয়ে তারপর রওনা দিল গাড়িতে করে। তারা যাচ্ছে রাতের বেলা, একদম রাতের রাস্তা, মরুভূমির পাশ দিয়ে, একদম অন্যরকম, এটা ভাবাই যায় না যে এইখানে মানুষের চলাচল আছে। মানুষজন মনে হচ্ছে মানুষ চলাচল করে না, এরকম একটা অবস্থা। রাস্তা দিয়ে এরকম ঘুরায় নিয়ে গেল তাদেরকে। এবং শেষ পর্যন্ত গাড়িটা যেই জায়গার কাছে এসে থামলো, সেই জায়গাটা দূরে, ওখানে থামে নাই, হেডলাইট এবং সামনে তাদের ফগ লাইটের আলো যেয়ে পড়ছে, সেটাতে দেখা যাচ্ছে দূরে যেখানে তাদের আলো যেয়ে পড়ছে গাড়ির, সেই জায়গায় অসংখ্য ঘর, মাটির ঘর, এবং সেই ঘরগুলা মনে হচ্ছে একেবারে সারি সারি ঘর, এবং সেগুলোর জানালা একদম খোড়ল, অন্ধকার খোড়ল, সেখান থেকে কোনো আলো বেরোচ্ছে না। এবং আরও দূরে আলো যেখানে ক্ষীণ হয়ে গেছে, সেই জায়গায় দেখা যাচ্ছে ওখানে দোতলা মাটির বাড়িও আছে এরকম। এখন ড্রাইভার ওখানে ব্রেক করলো এবং একেবারে টায়ার একদম কটকট শব্দ করে আটকায় গেলো, মনে ছোটো ছোটো নুড়ি পাথরের সাথে করে বললো যে, তাকে আরবিতে বলতেছে যে সাইদের বসকে যে আমি আর যাব না স্যার, আমি আর যেতে পারবো না। তো বলতেছে যে আরেকটু সামনে যে আমাদেরকে সামনে নামাতে বলছে না, আমি আর যেতে পারবো না, আমি আপনার জন্য শুধু আসছি, আমি এখানে কোনোদিন আসতাম না। সে বারবার বলতেছে এই জায়গা খুব খারাপ, অভিশপ্ত জায়গা, অভিশপ্ত, একদম অভিশপ্ত। এই জায়গাতে আগে সব জাদুঘররা আসতো, যারা জাদু করতো তারা এখানে আসতো, এবং এই জায়গার মধ্যে জিন্নাত ভরা। এই জায়গাতে আগুন দৌড়াদৌড়ি করে সব সময়। বলে এইখানে আমার পূর্বপুরুষরা আমরা অনেকেই দেখছি এখানে আগুন দৌড়াদৌড়ি করে। তো বলছে তুমি দেখছো নিচে? বলে না, আমি দেখি নাই, কিন্তু এখানে আগুন দৌড়াদৌড়ি করে, আমি এখানে যেতে পারবো না, এবং আমার ইচ্ছা করতেছে আমি গাড়ি ব্যাক করে চলে যাই, আমি যে একা এখানে বসে থাকবো কেমনে সেটা আমি বুঝতেছি না। তো একেবারে দেখা যাচ্ছে যে সাইদের বস কেঁদে দিয়ে তার হাত ধরে রিকোয়েস্ট করে যে ভাই, তাকে বলে যে তুমি এখান থেকে যেও না, তুমি এখানে থাকো, গাড়ির মধ্যে দোয়াদুরুদ পড়ে থাকো, আমি আসতেছি, আমার ছেলেকে খুঁজে নিয়ে আসবো, আর তুমি তো সামনে আর যাবা না। বলে যে না, আমি আর সামনে যাব না। তখন আবু সাইদের বস বলে যে তাহলে তুমি কাইন্ডলি তোমার হেডলাইটটা জ্বালায় বসে থাকো এখানে। তো লোকটা বলে স্যার আপনি চিন্তা করেন না, আমার নিজের প্রয়োজনে আমি ইঞ্জিন স্টার্ট রাখবো এবং লাইট অন থাকবে, আমি এখানে প্রচণ্ড ভয় পেতেছি, আপনারা দয়া করে দ্রুত আসেন, দেরি করেন না। তো তখন আবু সাইদের বস নেমে যায়, আবু সাইদও নেমে যায় সাথে। নেমে তারা দরজা লাগায়, এবং দরজা লাগায় মনে হয় তারা অন্য একটা পৃথিবীতে আসছে, কারণ গাড়ির ভেতরে ড্রাইভার বসা, গাড়ির হেডলাইট জ্বলতেছে এবং হালকা ইঞ্জিনের শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু তারা যে নামছে সেই জায়গাটা একেবারেই মরুভূমি টাইপের, বেলে মাটি, সেটার উপরে তারা দাঁড়ায় আছে। সামনে হেডলাইটের আলো ফলো করে যতদূর যাওয়া যায় যাচ্ছে। এবং তখন আবু সাইদের বস বলল যে আমি তো তাড়াহুড়ায় কোনো বাতিও আনি নাই সাথে, সাথে করে কোনো ফ্ল্যাশ লাইটও আনি নাই।
তখন আবু সাইদ বলতেছে যে স্যার আমার মোবাইল তো আছে, আপনারও মোবাইল আছে, মোবাইলের আলোতে আমরা যেতে পারবো। তো উনি খুব মানে বিগলিত হয়ে গেলেন আবু সাইদের উপরে। তিনি পিঠে হাত বুলায় বললেন যে চলো, একদম মানে ভাই ভাই করে কথা বলছে, চলো ভাই চলো। তো দুইজনে মিলে হাঁটা ধরলো এবং হেঁটে যাচ্ছে। তাদের পেছনে হেডলাইটের আলো পড়ছে, সেই আলো খানিকটা এসে ওই রাস্তার মধ্যে মানে প্রতিফলিত হইতেছে। দুজনের ছায়া দেখা যাচ্ছে সামনে, লম্বা ছায়া, এবং এই ছায়া দেখেও ভয় লাগতেছে। তো হাঁটতে হাঁটতে আবু সাইদের বস তখন বলে যে আবু সাইদ তুমি কি ভয় পাচ্ছ? তো বলে যে স্যার ভয় তো পাচ্ছি, এরকম জায়গায় আসছি, কেমন একটা জায়গা, কিন্তু বিপদ তো বুঝতে হবে। আপনার ছেলে সে এরকম এই জায়গায় আসছে, না বুঝে করছে ছেলেটা কাজটা, থাক তাকে কিছু বলেন না, আমরা তাকে খুঁজে বের করি আগে, ইনশাল্লাহ পাবো, খুঁজে পাবো, কোনো চিন্তা করেন না। তো তিনি দেখলেন যে কাঁদতেছেন। আবু সাইদের বাবা বললেন যে ছেলে বড় হচ্ছে, সে যে এরকম করবে, এইসব আজে বাজে জিনিসের দিকে নজর দেবে এটা আমি জানতাম না, আমি জানলে তাকে এই শহরে রাখতামই না, কিন্তু সরাই দিতাম এখান থেকে। নিতান্ত নিজেদের মানে বাপদাদার জায়গা দেখে এখান থেকে আর যাই না বলে তিনি হাঁটতেছেন। তিনি তখন আবু সাইদকে বলেন যে আসলে এই জায়গাটা খারাপ, জানো, এই যে এই গ্রামের কথা বলছে এটা সম্বন্ধে আমি জানি, অনেক বইতে এরকম উল্লেখ করা আছে এই গ্রামের নাম, এখানে জাদুবিদ্যা চর্চা হইতো এখানে এসে, এবং এটা এখন কার্সড, এটাকে এখন মানুষ ফেলে চলে গেছে, এবং এই কার্স জায়গা এখনও এখানে আছে, এবং এখানে অনেক জিন্নাত এখানে আছে, আমি জানি, আমাদের আশপাশ দিয়ে আমাদের দেখতেছে, ক্রল করে যাচ্ছে হয়তো, এবং এরা দেখবা কোন সময় আত্মপ্রকাশ করে সামনে, আমরা তো দুইজন এরকম। তো হাঁটতে 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 তারা চলে আসছে অনেক দূর, গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে পিছনে, অনেক পিছনে, এবং সেই হেডলাইটের কারণেই আলোটা অনেকটা পাচ্ছে। তো তখন আবু সাইদ বলল যে স্যার মোবাইলটা বের করে জ্বালাই, মোবাইলে লাইট জ্বালাই, কেন গাড়ির হেডলাইটে আর আলো ভালো বোঝা যাচ্ছে না, এখন দূরে থেকে দেখা যাচ্ছে দুইটা বিম এরকম এসে পড়ছে। তো যাই হোক, মোবাইলে হেডলাইট জ্বালায়, তারা ঢুকে গেল, বলে স্যার আমাদেরকে ঘরের মধ্যে ঢুকতে হবে, এবং তখন কাগজটা বের করলো আবু সাইদের বস হাত থেকে, মোবাইলের লাইট ফেললো। তো দেখতেছে যে তারা আন্দাজ করছে, তিনি আন্দাজ করে নিচ্ছেন যে রাস্তা কোথায়, যেখানে থামছে সেখান থেকে হেঁটে কোথায় আসছেন এবং কোথায় ঢুকলেন। বললেন যে এইগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। তো এখন যেখানে ঢুকছে তারা, সেই জায়গায় দুই পাশে দুই সারি মাটির ঘর, শুধু মাটির ঘর, এবং সবগুলা খা খা করতেছে, পুরো জানালাগুলো অন্ধকার, চাঁদের আলো এসে পড়ছে হালকা, এবং কিচ্ছু নাই, কোনো শুনশান নিরাপত্তা, কোনো কিচ্ছু নাই, এরকম একটা অবস্থা। তো দুজন হেঁটে যাচ্ছে পাশাপাশি, আবু সাইদের বস আর আবু সাইদ পাশাপাশি হাঁটতেছে দুজন, আর মনে মনে দোয়া পড়তেছে। আবু সাইদ দোয়া পড়ছে, বুঝছে তার বসও দোয়া পড়তেছে। হাঁটতে হাঁটতে সোজা চলে গেল একটা জায়গায় এরকম, এবং সেই জায়গায় আসলে তেমন কিছুই নাই, এরকম মাটির ঘর, আর অনেক দূর পর পর একটা মানে রাস্তার মধ্যে থেকে মাটি থেকে উঠে আসছে আর কি, এরকম গাছের মতো এরকম, সেগুলা মানে এগুলো ঠিক গাছ বলা চলে না, বড় বড় ঘাসের ঝোপের মতো, মনে হচ্ছে যে এক গাদা ঘাস বা ঝোপালো কিছু যদি একসাথে ঝোপ হয়ে থাকে সেরকম, এবং এগুলো বেশি উঁচা না, প্রায় 3 ফিট 2 ফিট উঁচা এরকম। এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, শুধু তাদের জুতার শব্দ হচ্ছে, এই নুড়ি পাথরের সাথে জুতা যে চাপ পড়তে সেটার শব্দ, আর রাতের একটা নিস্তব্ধতার শব্দ, আর কিচ্ছু নাই, এরকম একটা অবস্থা। এবং একটু পর পর দেখা যাচ্ছে মাটির ঘর, এগুলো যে কত শত বছর আগের সেগুলো আন্দাজ করা যায় না। তো সেই এক জায়গায় এসে দাঁড়াইলো আবু সাইদের বস, এবং সে ম্যাপের মধ্যে দেখাচ্ছে যে এই জায়গাতে আমাদের ঢুকতে হবে। তো সেই জায়গা দিয়ে তারা দুইজন আস্তে আস্তে ঢুকলো, এবং এইবার যে ঢুকছে সেটা একটা কম্পাউন্ডের মতো, এরকম মাটির ঘরের মতো, চারিপাশ দিয়ে ঘেরা, তাদের চারপাশ দিয়ে ঘিরে রাখছে, এবং খা খা করতেছে, প্রত্যেকটা দরজা খোলা, অন্ধকারের মধ্যে তারা ঢুকছে, চাঁদের আলো হালকাভাবে পড়ছে এখানে, মনে হচ্ছে যে কোনো সময় ঘরগুলোতে কেউ দৌড়ায় বের হয়ে আসবে এরকম লাগতেছে। আবু সাইদের কাছে ফিল হচ্ছিল ঘরের খোলা দরজা দিয়ে রোমশ কিছু দৌড় দিয়ে বের হয়ে আসবে, এরকম একটা অবস্থা, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর। আবু সাইদের আত্মা শুকায় গেছে এখানে এসে, যে কী অবস্থা। হাঁটতে হাঁটতে আরও সামনে যায় তারা, এই কম্পাউন্ডটা পার হলো, আরেকটা কম্পাউন্ডে পড়লো। এই কম্পাউন্ডটা আরও বড়, এখানে দোতলা মাটির ঘর, সব দোতলা মাটির ঘর, এবং চারিপাশ দিয়ে এরকম বারান্দার মতো আছে, সবগুলা কিন্তু খালি, খা খা করতেছে, এখানে কোনো মানুষ থাকে না, বোঝা যাচ্ছে যে অনেক পুরানো। এরকম এই কম্পাউন্ড পার হয়ে ডান দিকে ঘুরে আরও সামনে যে আর একটা কম্পাউন্ড পেলো তারা, এই কম্পাউন্ডটা আর একটু বড়, এখানকার ঘরগুলো বেশ বড় বড়, এবং সামনে মনে হলো একটা ঘর, সেই ঘরটা বেশ বড়, সেটা দরজাও বড়, অনেকটা মানুষ যেমন পূজা মণ্ডপ থাকে যেখানে, সেরকম একটা জায়গা। ওইটার কাছাকাছি আসতেই তারা কেমন একটা গড় গড় শব্দ পেল, মনে হচ্ছে কেউ গোঙাইতেছে ওই ঘরটার ভিতর থেকে। তা আবু সাইদের বস তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, সে এক হাত দিয়ে থাপা দিয়ে ধরছে আবু সাইদকে, আর এক হাত দিয়ে সে এরকম উঁচা করে তার মোবাইল ফোনের লাইটটা মারছে, মেরে সামনে দেখতেছে। মোবাইলের আলো খুব একটা হেল্প করতেছে না আসলে এখানে, কারণ চাঁদের আলো যতটুকু পড়ছে অতটুকুই যতটুকু আলোকিত হয়, মোবাইল আলো মনে হচ্ছে যে একদম মানে মিশে যাচ্ছে এরকম জায়গায়। তিনি ভয় পাইতেছেন এই সাউন্ডটা কার। এইবার একটা শব্দ পেলেন তারা, মনে হলো খুব ক্যাঁচা
খুব মানে গোঙানি টাইপের একসাথে মিলানো, মানে উদ্ভট একটা শব্দে কেউ মনে হচ্ছে কিছু একটা বলতেছে, হ্যাঁ মানে কেমন জানি কি একটা বলতেছে, এটা মানে বোঝা যাচ্ছে না এরকম একটা শব্দ। তো দাঁড়ায় গেছিল কিছুক্ষণ তারা। এরপর সেই ক্যাচক্যাচা কণ্ঠে একটা কথা ভেসে আসলো এখান থেকে, সেই ঘরের ভেতরে দরজার ভেতর থেকে, যে ওরে তো নিয়ে নিছি, এখানে কেন আসছস, তোর ছেলে আর তোর নাই। এইটা যখন শুনছে আবু সাইদের বস, তার মাথা খারাপ হয়ে গেছে। সে এক হাত দিয়ে আবু সাইদকে একটা ঝাড়া মেরে মনে দৌড় দিল সেদিকে, এবং তিনি হুঙ্কার দিলেন, কিছু একটা বলে হুঙ্কার দিলেন আরবিতে, এবং চেড়ে দৌড় দিছেন। দৌড় দিয়ে আবু সাইদ আসলে মানে খেয়াল করতে পারেনি তার বস কি বলছে, মানে বুঝলেন যে বস খুব বাজ খাই কলায় কিছু বলে দৌড় দিছে ওদিকে। এবং দৌড়াইতে দৌড়াইতে তিনি একেবারে সিঁড়ি ছিল এবং সিঁড়িতে উঠে গেলেন। তো তিনি শুধু শুনলেন তার বস চিৎকার করে আল্লাহু আকবার বলে ঢুকে গেছেন ঘরের ভিতরে। ঢুকে তিনি কি কি বলতেছেন, দোয়া পড়া শুরু করছেন এরপরে। এবং তিনি আসলে নিজের মতোই যা করতেছেন, নিজস্ব একদমই, সে কারো ইনস্ট্রাকশন ফলো করে না, তিনি দোয়া পড়তেছেন জোরে জোরে, এবং সেই দোয়া মানে সূরা পড়তেছেন। এটা শুনলো আবু সাইদ আসলে তখন ভয়ে দাঁড়ায় ছিল। পরে কিছুক্ষণ চিন্তা করলো যে না, এইভাবে তো বসকে ছেড়ে দেওয়া যায় না। সেও পিছনে পিছনে আস্তে আস্তে চলে গেল। খুব ভয় লাগতেছিল, কারণ সে শুধু বাজখাই কণ্ঠে, মানে খুব গুরুগম্ভীর কণ্ঠে তার বসের তিলাওয়াত শুনতেছিল। তো খুবই গুরুগম্ভীর কণ্ঠে তার বস তিলাওয়াত করতেছে। আবু সাইদ যখন দরজায় পৌঁছায় তখন সে অন্ধকারে কিছু বুঝতেছে না, ভেতরে অন্ধকার, এবং সে দেখতেছে অবয়বটাকে তার বস সামনে দাঁড়ানো। আবু সাইদ সাথে সাথে তার মোবাইলটার বাতিটা জ্বালে, আলোটা ফেলে, দেখে যে তার বস দাঁড়ায় তিনি তোপ পড়া ছিলেন বড়, তিনি মানে জোরে জোরে তেলাওয়াত করতেছেন, ডাইনে বামে তাকাচ্ছে, দেখতেছে ঘরটা এরকম, ঘরের মধ্যে কিছু কাইন্ড অফ লাইক মানুষকে মানে যে কবর যেরকম থাকে এরকম কবরের সারির মতো কিছু উঁচা উঁচা স্তম্ভর মতো আছে। এবং মনে হচ্ছে ওই কেউ একজন ভয় পেয়ে যদি চিৎকার করে করে মানে ক্যাচ ক্যাচ করে করে ওই দিক দিয়ে পলায় যেতে থাকে পিছনে, ওই যে স্তম্ভগুলোর পিছিয়ে সেরকম শব্দ হইতেছে। তো আবু সাইদ আসলে এতটা ভয় পেয়েছে, সে আসলে জিনিসটা নিতে পারতেছিল না। সে যে তার বসের আলখেল্লা ধরে দাঁড়ায় গেল, তার বসের তোপের একটা সাইড ধরে দাঁড়ায় গেল। তার বসও বুঝলো যে আবু সাইদ ভয় পেয়েছে, সে হাত দিয়ে আবু সাইদকে ধরছেন এবং তিনি জোরে জোরে তিলাওয়াত করতেছেন এবং তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো এক পর্যায়ে তিনি আরও মানে খুব মানে কোনো একটা আয়াত তেলাওয়াত করতে করতে সোজা চলে গেলেন ওদিকে, এবং যে দেখলেন যে এক কোনায় তার ছেলে দেয়ালের কোনায় একদম তার দিকে মাথা ঘুরে রাখছে, মুখটা বিকৃত করে রাখছে, অ্যাজ ইফ তার ছেলে ভয় পাচ্ছে, এবং মুখটা একদম মানে অন্যরকম, মানে এই চেহারা আবু সাইদ ভুলতে পারবে না, এরকম চেহারা, যে তার বসের ছেলে আমিরের চেহারা এরকম, মানে চোখ দুইটা উদ্ভ্রান্তের মতো, চুলগুলো এলোমেলো, মুখটা বাঁকায় চোরায় রাখছে, মনে হচ্ছে যে একদমই মানে পারলে তার বাবার উপর ঝাঁপায় পড়ে, এরকম দেয়ালের সাথে মিশে যাচ্ছে। তার বাবা তার দিকে তেলাওয়াত করে করে এগোচ্ছে এবং সে দেয়ালের দিকে মিশে যাচ্ছে। আর আবু সাইদের বস আবু সাইদকে ধরে রাখছে এক হাত দিয়ে ধরে সে সামনে যাচ্ছে। আবু সাইদের হাতে সেই মোবাইলের লাইট, এবং মারতে মারতে তারা যখন স্তম্ভগুলো পার হয়ে সামনে চলে আসছে, তার ছেলে খুব জোরে একটা তীক্ষ্ণ চিৎকার করলো আমির ওইখান থেকে, এবং কান ছিঁড়ে যাওয়ার মতো একদম তীক্ষ্ণ হাই পিচে চিৎকার করলো। এবং তখনই তার বস চেপে ধরলো ছেলের হাত, এবং সে দোয়া পড়ছে তার মানে হাতের মধ্যে বুঝলো আবু সাইদ যে তার ওই যে আলেম যিনি, তিনি একটা দিয়ে দিয়েছিলেন, একটা কিছু একটা দিয়ে দিয়েছিলেন কালো একটা, সেটা সহ চেপে ধরছেন তার বস। এবং আবু সাইদ বুঝলেন যে বসের প্রচণ্ড শক্তি ভর করছে শরীরে। তো তিনি ওই তেলাওয়াত করতে করতে ছেলে চিৎকার করতেছে একদম তীক্ষ্ণ চিৎকার। তো তিনি টেনে বের করে নিয়ে আসছেন ছেলেকে, এবং ছেলে চলে আসতেছে। তো একবারে যখন দরজার বাইরে বের করে নিয়ে আসলেন সিঁড়ির কাছে, তখন ছেলে একদম নেতায় পড়ে গেল, থাপ করে পড়ে গেল। ছেলের আর কোনো মানে চেতনা নাই, আমির পুরা বেহুশ হয়ে গেছে। তো তিনি ইশারা করলেন আবু সাইদকে তাকে হেল্প করতে। তা আবু সাইদ আর তিনি দুইজনে মিলে ধরলেন, ধরে টেনে অনেকটা তুললেন, তাকে তুলতে পারতেছেন না, পুরো অনেক ওজন শরীরের। তো তারপরও নিয়ে যাচ্ছেন, মানে একদম সিঁড়িতে নেমে। মানে আবু সাইদের কষ্ট হইতেছে অনেক, তার বসের মনে হচ্ছে না খুব বেশি কষ্ট হচ্ছে, কিন্তু আবু সাইদের অনেক কষ্ট হইতেছিল। নামায় এনে তারা যখন চলে আসতেছে, মানে এই মূল কম্পাউন্ডে যখন বের হয়ে যাবে একেবারে শেষ কম্পাউন্ডটা, তখন পেছনে শুনতেছে গড়গড় গড়গড় শব্দ। তো তার যে আবু সাইদের বস বলতেছে পেছন দিকে তাকায়ও না, আবু সাইদকে নিষেধ করতেছে পেছন দিকে তাকায়ও না, চলো সামনে চলো। তো আবু সাইদ আসলে বসের কথাও যে খুব বেশি বুঝতে পারে তা না, বস যখন তাড়াতাড়ি কথা বলে, রাগে কথা বলে, তখন এতটা বুঝতে পারে না। যাই হোক, যাচ্ছে আবু সাইদ এত বুঝছে যে তাকাইতে না করছে তাকে,
তো আসতেছে, আস্তে আস্তে সামনে চলে আসছে, মনে হচ্ছে তাদেরকে ফলো করে কেউ আসতেছে, একেবারে মানে মানে পায়ের শব্দ পাচ্ছে এরকম। তো যখন নাকি মূল এই ঘরগুলোর যে মূল কম্পাউন্ডগুলোতে ঢুকছিল কয়েকটা বাঘ নিয়ে, মূল কম্পাউন্ড বের হয়ে যায়, তখন আবু সাইদ আসলে নিজের মানে ইকে সহ্য করতে পারে না, সে ঘাড় ঘুরে একটু তাকাইছে, তাকায় সে পিছে দেখে তার সারা শরীর হিম হয়ে গেছে। সে তাকায় দেখতেছে এই চাঁদের আলোতে, হালকা ধূসর চাঁদের আলোতে দেখতেছে ওখানে মনে হচ্ছে কম করে হলো 20 থেকে 25টা নেকড়ে দাঁড়ায় আছে, মানে একেবারে চেহারাটা মানে মানে বিভৎস, নেকড়েগুলো দাঁতগুলো এরকম বের করে রাখছে এবং মানে ভয়ঙ্কর ঘরঘর করতেছে। মূল কম্পাউন্ড থেকে তার বস বের হয়ে আসলো, আবু সাইদও বের হয়ে আসছে ভয়ে, এবং তার বসের একবারও তেলাওয়াত থামে না এর মধ্যে, এবং আবু সাইদের হাত পা ছিঁড়ে যাচ্ছে, মানে এই ওজন তার বস নিছে এক পাশে, সেও নিচে, নিয়ে দুজন মিলে টাইনে নিচ্ছে আমিরকে। তো নিয়ে আসতেছে, আস্তে আস্তে তারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে রাস্তায়। একেবারে যখন নাকি তারা এই জায়গার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, তখন হঠাৎ করে আমির একটা ঝাড়া মারল, শরীর একটা ঝাড়া মারলো, ঝাড়া মেরে একদম দাঁড়ায় দৌড় দিতে গেছে। তার বাবা তার উপর ঝাঁপায় পড়ছে, আবু সাইদের বস ঝাঁপায় পড়ছে, ঝাঁপায় পড়ে তাকে মাটিতে ফেলে দিছে, মাটিতে ফেলে সে তেলাওয়াতের শব্দ আরও বাড়াই দিছে, এবং তার সারা শরীর লুটুপুটি। এখন আবু সাইদ চিন্তা করছে সে কী করবে, সেও যা জানে সেই অনুযায়ী সে সূরা পড়া শুরু করলো, এবং পড়তে পড়তে সেও চেপে ধরলো সেই তার বসের ছেলেকে। তারপরে দুইজনে মিলে মোটামুটি কাবু করে আবার নেতায় গেল আমির, এবং তারপর তাকে নিয়ে সামনে আসলো। এসে দেখে দূর থেকে সেই হেডলাইটের আলো জ্বলতেছে তখনও, মানে সে ড্রাইভার যায় নাই, আস্তে আস্তে আস্তে, এবং আবু সাইদ কেন জানি মনে করতেছিল ড্রাইভার পলায় যাবে। তো কাছাকাছি আস্তে আস্তে একসময় কাছে আসতে দেখ তখন গাড়িটা মানে সামনে চলে আসলো একটু, আনার পরে এসে গাড়িটা রাখলো, গেটটা খুলে ফেললো, মানে লক খুলে দিছে, সাথে সাথে ছেলেকে মাঝখানে বসায়, দুই পাশে আবু সাইদের বস আর আবু সাইদ বসলো, এবং সেই গাড়ি একদম সাথে সাথে ঘোরায় ওখান থেকে টান দিল, টান দিয়ে তারা চলে যাচ্ছে। এবং যখন তারা এইখানকার রাস্তা দিয়ে বের হয়ে মানে মেন রাস্তাটায় উঠতেছে, তখন নাকি আবু সাইদ দেখছে যে তাদের সামনে দিয়ে মনে হচ্ছে আগুনের একটা গোলক, এরকম নীলচে টাইপের আগুন, এবং এটার মধ্যে কোনো লালের চিহ্ন নাই, নীলচে টাইপের একটা আগুন এরকম মুভ করে চলে গেল পুরো এই মাথা থেকে ওই মাথায়। যাই হোক, গাড়ি বেরিয়ে গেছে, দোয়া পড়তেছিল তারা সবাই, এবং গাড়ি একবারে নিয়ে চলে গেল টেনে বসের বাসায়, এবং সেইখানে যেয়ে বাসার ভেতরে সেই ইকে নিল, ঢুকালো ঘরের ভেতরে। আর আবু সাইদের বস তখন দেখলো ফোনে কল দিল, আবু সাইদকে বললো তার ছেলের আশেপাশে থাকতে, ড্রাইভারের সাথে কথা বলতেছিল আবু সাইদ, ড্রাইভারও আসছে ওইখানে। ড্রাইভারকে আবু সাইদ বলতেছিল যে ভাই আমি তো ভাবছিলাম আপনি আসবেন না এখানে, আরব তাকেও বলতেছিল। সে বলল না, আমি ওনার চাকরি করি অনেক দিন, আসলে আমি ওনার সাথে আজকে যা করছি বেয়াদবি করছি, আজকে যে আমি গেছি ঠিক হয় না, এটা উনি অনেক অন্যরকম মানুষ, ভালো মানুষ, তার সাথে আমার যাওয়া উচিত ছিল। আপনি একজন বিদেশি, আপনি বিদেশ থেকে আসছেন, আপনি তার সাথে গেছেন, আমি যাইনি। যাই হোক, আবু সাইদ বলে যেটা কিছু না, এটা আমি এটা মনে করি যে আমি জব করি, এটা আমার একটা দায়িত্ব ছিল তার সাথে যাওয়া, হিউম্যানিটি, এটা মানবতার ব্যাপার আছে এখানে। যাই হোক, সে দোয়া পড়তেছিল বসে, তো দেখতেছে আবু সাইদ তাকায়, ড্রাইভার, দুজনেই দেখতেছে যে ছেলে ঘুমাচ্ছে, একদম বেঘরে ঘুমাচ্ছে। তো তারপরে আবু সাইদের বাবা ফোনে কথা বলে দেখা গেছে ওই যে আলেম যিনি ছিলেন তিনি তাদের বাসায় আসে, এবং এসে রাতের বেলা রুকাইয়া করে, এবং রুকাইয়া অনেক মানে বিশাল কঠিন প্রসিজার হয়, এবং এটার আসলে ডিটেল বলার এখন সম্ভব না। তো যাই হোক, ফাইনালি যেটা হয় যে তাকে বলে যে মানে রুকাইয়ার শেষ প্রান্তে তারা শুনতে পায় সে আলেমের কাছে, যে আলেমকে সে বলছে যে এই ছেলেগুলা সবসময় এখানে এই জাদুর গুটি খেলতো, এবং জাদুর গুটি খেলতে খেলতে তারা এই জাদুর গুটির শেষ প্রান্তে চলে আসে, এবং এইটাতে একটা বিসর্জন লাগে, এবং তারা একজন ক্ষমতা পায় আর কি, যে ক্ষমতা পায় তাদের মধ্যে একজন বিসর্জন দিতে হয়। তো সেই বিসর্জন হয়েছিল এই ছেলে। তো ওকে এইভাবে তো মানে ছাড়া যায় না, কিন্তু এই যে আল্লাহর কালামের উপর তো কিছু শক্তিশালী না, এইটা তারা করে সেই যে আলেম তখন এটাকে ছাড়ায় বলে যে আর কখনো যাতে এই ছেলেটাকে আর বিরক্ত না করে। তো তারপরে ছাড়াই দেওয়ার পরে আবু সাইদ দেখে যে তার বসের ছেলে আস্তে আস্তে সুস্থ, ওই দিন ছাড়ায় চলে যায়, এবং কয়েকদিন পর সুস্থ, এবং তাকে তার বস কয়েকদিন আর ওই যে স্কুলগুলো কিছুই যেতে দেয় না। এরপরে তারপরে নাকি তাকে ওখান থেকে ছাড়ায় অন্য শহরে পাঠায় দেয়, তার বস এখানে আর রাখে নাই, ছেলেকে অন্য মানে একদম ওই দেশ থেকেই সরাই দিছে আর কি, অন্য জায়গায় সরাই দিছে। তো তার বস আবু সাইদের প্রতি চরম কৃতজ্ঞ, এবং আবু সাইদ এখন যেখানে আছেন তিনি খুব ভালো আছেন। তার বস তাকে ওই যে তার যে ব্যবসা যেই জায়গায় সে চাকরি করতো সেটা তার দায়িত্বে দিয়ে দিছে, এটা নিয়ে তো কখনো তার বসের কোনো মাথা ঘামানো নাই।
মানে তাকে একদম নিজের পরিবারের সদস্যই মনে করে, নিজের বাবার মতো স্নেহ করে আবু সাইদের বস আবু সাইদকে। এবং এই কারণে আবু সাইদ আসলে ওই শহর এবং কোনো কিছুর নামই সে উল্লেখ করে নাই। সে বলছে যেটা সে করবে না। আর বসের নাম সে উল্লেখ করে নাই, বসের ছেলের নাম উল্লেখ করছে, কারণ এটা আসলে এমন কোনো ব্যাপার না। তো যাই হোক, এই ছিল আবু সাইদের পাঠানো ঘটনা। আমার ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রেখে যখন আমি ফোকাসটা ঠিক করছিলাম, তখন লেন্সের ওপাশে থাকা ওই ভাঙ্গা আয়নাটার ভেতরে একটা দৃশ্য দেখে আমার আঙ্গুলটা শাটারে জমে গেল। আমার ঠিক পিছনে মাত্র 1 ইঞ্চি দূরত্বে একটা ঝুলন্ত পা দুলছিল। উল্টো হয়ে থাকা সে পায়ের পাতা দুটো চামড়া তা ছিল কাঁচা মাংসে বের হয়ে আছে, আর টপ টপ করে তাজা রক্ত মেঝেতে পড়ছিল। কিন্তু সবচেয়ে ভয়ার্থ অনুভূতিটা হলো, আমার ঘাড়ে তখন কেউ একজন বরফ শীতল হাত বা শ্বাস ফেলে খুব নিচু স্বরে চিবিয়ে চিবিয়ে বলছিল, খুব সুন্দর ছবি তুলো তুমি, আমার মুখের একটা ছবি তুলে দাও না। আমি যখন কাঁপতে কাঁপতে ভিউ ফাইন্ডার থেকে চোখ সরিয়ে সোজা আয়নাটার দিকে তাকালাম, দেখলাম আমার পেছনে কেউ নেই, কিন্তু আয়নার ভেতরে একটা বিভৎস মুখহীন অবয়ব আমার কাঁধের ওপর চিবুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। এই ঘটনা ঘটেছিল 2023 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে। পুরান ঢাকার হেরিটেজ বিল্ডিংগুলোর একটা ফটো ডকুমেন্টের কাজ করছিলাম। সেদিন বিকেল থেকে আকাশটা মেঘলা ছিল, আর সূত্রাপুরের ওই গোলক ধাঁধার মতো সরু গলিগুলোতে আলো এমনিতেই কম পৌঁছায়। তো হাঁটতে হাঁটতে আমি এমন একটা কোনা গলিতে ঢুকে পড়লাম, যেটার শেষ মাথায় একটা পরিত্যক্ত এবং জরাজীর্ণ লাল রঙের দোতলা দালান বাড়ি ছিল। স্থানীয়রা ওটাকে বলতো রক্তমুখী বাড়ি। ব্রিটিশ আমলের এক জমিদার তৈরি বাড়ি, যা গত 40 বছর ধরে তালাবদ্ধ। বাড়ির সদর দরজার ওপর লোহা ক্ষয়ে যাওয়া একটা মস্ত বড় তালা ঝুলছিল, কিন্তু এক পাশের জানালার কাঠের পাল্লাতে ভাঙ্গা ছিল। ভেতরে ঢুকে ছবি নেওয়ার লোভটা আমি সামলাতে পারলাম না। ভাঙ্গা জানালা গলে যখন আমি ভেতরে অন্ধকার হল রুমে পা রাখলাম, তখন চারপাশটা অদ্ভুত রকমের নিস্তব্ধ হয়ে গেল। বাইরের গলির রিক্সার টুংটাং বা মানুষের কোলাহল সব যেন এক সেকেন্ডেই উধাও হয়ে গেল। ঘরের ভেতরের বাতাসটা এতটাই ভারী আর স্যাঁতস্যাঁতে ছিল যে দম নিতেও কষ্ট হচ্ছিল। হলরুমের এক কোণে একটা কাঠের সিঁড়ি ওপর দিক থেকে উঠে গেছে। সিঁড়ির ধাপগুলোই পা রাখতেই ওগুলো কর্কশ শব্দে কেঁদে উঠছিল। আমি দোতলায় উঠে একটা বড় শয়নকক্ষে ঢুকলাম। সেখানে একটা ভাঙ্গা খাট আর ধুলোবালি মাখা একটা বিশাল ড্রেসিং টেবিল ছাড়া আর কোনো কিছুই ছিল না। ড্রেসিং টেবিলের আয়নাটা মাঝখান থেকে মাকড়সার জালের মতো ফেটেছিল। আমি ক্যামেরাটার ট্রাইপড সেট করে আয়নাটার একটা সিনেমেটিক শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, আর ঠিক তখনই আমার সাথে ঘটল সেই চরম আতঙ্কের মুহূর্তটি, যা আমি গল্পের শুরুতেই বলেছি। সেই উল্টো পায়ের পাতা আর ঘাড়ের ওপর সেই হিমশীতল ফিসফিসানি, ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না, যেন কেউ আমার শ্বাসনলীটা ভেতর থেকে চেপে ধরেছে। সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর ব্যাপার ছিল, আয়নার ভিতরে সেই মুখহীন জিনিসটা শরীর থেকে একটা তীব্র আষ্টে আর পচা চর্বির গন্ধ বের হচ্ছিল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আয়নার ভেতরে আমার নিজের প্রতিবিম্বটার হাত পা ধীরে ধীরে মোচড়াতে শুরু করেছে, যেন আয়নার ভেতরে আমি তীব্র যন্ত্রণায় ছটফট করছি
অথচ বাস্তবে আমি কাঠের মতো সোজা হয়েই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই ড্রেসিং টেবিলের ওপর রাখা একটা কাচের বয়াম নিজে নিজে থেকেই মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। সেই শব্দে আমার ঘরের ভেতরের জড়তা কিছুটা কাটলো। আমি ক্যামেরা অন করে আর ট্রাইপডটা ওখানে ফেলে রেখে জানালা দিকে দৌড় দিলাম। কিন্তু আমি ঘরের মেন দরজা কাছে পৌঁছানোর আগেই খাটটার নিচ থেকে একটা খসখস শব্দ হলো। আমি তাকিয়ে দেখলাম 4টে মানুষের হাত, যেগুলোর নখ উপরে ফেলা এবং আঙ্গুলগুলো ভাঙা, যেগুলো মেঝেতে লেপ্ট থাকা সাপ বা গিরগিটির মতো দ্রুত গতিতে হেঁটে এসে দরজার চৌকাঠটা আটকে দিল। আমি পিছন দিকে তাকালাম ড্রেসিং টেবিলের সেই ভাঙা আয়নাটা থেকে। তখন থকথকে কালো রঙের একটা তরল ফিনকি দিয়ে বের হচ্ছে, আর সেই ফাটনগুলোর ভেতর থেকে ডজন খানেক সাদা চোখ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘরটার তাপমাত্রা তখন এত কমে গেছে যে আবার চোখের পাতাও জমে আসছিল। আমি বুঝলাম সদর দরজার দিক দিয়ে বের হয়ে আসা অসম্ভব, কিন্তু আমি কোনো কিছু না ভেবেই ঘরের পেছনের দিকের ওই ভাঙ্গা জানালাটার দিকে ছুটে গেলাম এবং দোতলা থেকেই অন্ধের মতো নিচের গলিতে লাফিয়ে পড়লাম। নিচে একটা ময়লার স্তূপ ছিল। আমার হাড় কোথায় ভাঙেনি, কিন্তু ডান হাতটা মচকে যাওয়ায় আর কাছে পিঠে কেটে যায়। যখন আমি রক্তাক্ত অবস্থায় ওই কোলের উপর ল্যাম্পপোস্টের আলো নিচে এসে আছড়ে পড়লাম, তখন স্থানীয় 2-3 জন দোকানদার আমাকে উদ্ধার করেন। আমি কাঁপতে কাঁপতে যখন তাদেরকে ওই লাল দালানটার কথা বললাম, তারা একে অপরের দিকে তাকালো। একজন বয়স্ক মুদি দোকানদার দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বাবা, তুমি কোন বাড়ি থেকে লাভ দিছ? ওই লাল বাড়ি তো পাকিস্তান আমলের ওপর ঠিক খায় তখন থেকেই সিল গালা করা, আর ওইটার ভেতরে কোনো দোতলা নেই। 75 সালের একটা ভূমিকম্পে ওই বাড়ির ছাদ আর দোতলা ধসে পড়েছিল। এখন শুধু নিচের দেওয়ালটুকু খাড়াই আছে। আমি আর এক মুহূর্ত সেখানে দেরি করিনি। পরদিন সকালে আমার এক বন্ধুর সাথে নিয়ে ওই গলিতে আবার গিয়েছিলাম আমার ক্যামেরা উদ্ধার করতে। গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথার চুল খাড়া হয়ে গিয়েছিল। সেখানে কোনো দোতলা বাড়ি নেই, শুধু একটা ভাঙ্গা দেয়াল, কিন্তু সেই দেয়ালের কোল ঘেঁষে মাটির উপরেই আমার ক্যামেরা আর ট্রাইপডটা অক্ষত অবস্থায় পড়েছিল। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।